আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। বেসিক ইংলিশের নতুন একটি ক্লাসে স্বাগত। আমাদের বেসিক টু মাস্টার কোর্সের আজকের ক্লাসটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা এটা আমাদের একটা পেইড বেসের ক্লাস এবং যারা ফ্রিতেই ক্লাসগুলো পেতে চাও 70 প্লাস ক্লাস আমাদের কমেন্ট বক্সে থেকে ইউটিউবে বা মেসেঞ্জার গ্রুপে তোমরা প্রতিটা ক্লাস পাবা। যারা মেসেঞ্জার গ্রুপ বা ইউটিউবে যুক্ত নাই তোমরা যুক্ত হয়ে যাবা। এর বাইরে আসলে আমরা বেসিক ক্লাসও অনেক দিয়েছি। আর যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছে অ্যাডমিশনের জন্য আমাদের আলাদা কোর্স আছে। যারা জব সিকার্স আছেন জব সিকার্স এর জন্য আলাদা কোর্স আছে। চাইলে ভর্তি হয়ে যেতে পারবে। আর পরবর্তী ক্লাসগুলো আমরা স্মার্ট বোর্ডেই নিব, ঠিক আছে? পরবর্তী ক্লাসগুলো ইনশাআল্লাহ আমাদের একটু লাইটিং সিস্টেমটা ঠিক হলে আমরা বোর্ডে চলে যাইতে পারবো ইনশাআল্লাহ। আর এই হচ্ছে কথা, আর বেশি কথা বাড়াবো না। কথা বাড়ানোর সময় নাই এবং যারাই আছেন শেষ পর্যন্ত থাকলে অনেক বেশি হেল্পফুল একটা ক্লাস সবাই আসলে পেতে যাচ্ছে আর কি, ঠিক আছে? সো যাই হোক, সকলেই ক্লাসগুলো রেগুলার করবেন। প্রতিদিন রাত 10টার সময় ফ্রি ক্লাসগুলো হবে আর রাত 9টায় আমরা পেইড বেসে ক্লাসগুলো দিব, অন্যান্য সময়গুলোতেও দিব। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের স্টুডেন্টরাও অপেক্ষা আছে। তো দেখো, তোমরা গতদিন যা পড়িয়েছি সেই পড়াশোনাটা আশা করছি করেছো। সেই পড়াশোনাটুকু আশা করছি গতদিনের পড়াশোনাটুকু করেছো। আমরা গতদিন যেখানে শেষ করেছি তারপর থেকে আজকে শুরু করব, ঠিক আছে? গতদিন যেখানে শেষ করেছি তারপর থেকে আমরা শুরু করব। আচ্ছা, তোমাদের কাছে একটা মতামত চাই। তোমরা যেহেতু আমার পেইড ব্যাচের শিক্ষার্থী, তো মোটামুটি তোমরা আমার একটু শুভাকাঙ্ক্ষী হয়ে গেছো, কারণ এটা একটা ভালোবাসা কাজ করেই। তো তোমাদেরকে একটা বিষয় জিজ্ঞাসা করি, যেটা যে এই যে আমরা যে পড়াই, মানে আমি তো বেসিক্যালি স্লাইড তৈরি করতে গেলে আলাদা পেমেন্ট করতে হয়। পার স্লাইড 200-500 টাকা পর্যন্ত দিতে হয়। এমন মানুষ, এমন সরি সরি 50 থেকে 200 টাকা পর্যন্ত দিতে হয় পার স্লাইড। তো এরকম মানে কোয়ালিটি ডিপেন্ড করে। তো ওই খরচটা আমি বাসায় আসলে কোর্স ফি গুলো কম রাখার ট্রাই করি বা স্টুডেন্টদের ব্যাপারটা চিন্তা করি। এখন সেক্ষেত্রে তোমাদেরকে কি এই যে ডকুমেন্ট ফাইল এভাবে পড়ালে কি তোমাদের জন্য প্রবলেম হয়ে যায়? মানে বুঝতে কোথাও অসুবিধা হয়ে যায়? এটা যখন বোর্ডে পড়ালে কি মানে ঝামেলা হবে? আমি জানি যে প্রফেশনাল ভাবে আসলে পড়ানো উচিত, বাট ওখানে যখন কস্টিংটা বেশি যাবে তখন আসলে তোমাদের এদিকে কস্টিংটা বেড়ে যাবে। এই কারণে আমি আসলে কোর্স ফিটা বাড়াইতে যাচ্ছি না, ঠিক আছে? কারণ এটা স্ট্যান্ডার্ড একটা ফি, সবাই দিতে পারে এবং নিঃসন্দেহে ভর্তি হতে পারে। দেখো, আচ্ছা, অ্যাডভার্বের ব্যাপারটা খেয়াল করো। অ্যাডভার্ব মানে 510 টাকা একটা ভালো একটা স্ট্যান্ডার্ড মানের ফি, তাই না? কারণ একবারে সবার জন্য রিজনেবল একটা ফি। এই কারণে আমি 510 এর বেশি আসলে করতে চাই না। কারণ এটার জন্য একটু টাফ। আর সেক্ষেত্রে ইনভেস্টমেন্টটা অনেক দিকে আসলে, শুধু যে টাইপিং এর ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। যাই হোক, আমরা এর মধ্যে আমরা ক্লাসগুলো নিব এভাবে। যাই হোক, তো মানে বোর্ডে ক্লাসগুলো স্লাইড আকারে নিব আর কি, মানে সরি তোমার ওয়ার্ড ফাইল আকারে। যাই হোক, অ্যাডভার্ব আমরা পড়বো। অ্যাডভার্ব গতদিন আমরা পড়েছিলাম কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ, রাইট? আমরা আজকে অ্যাডজেক্টিভ প্লাস প্রোনাউন পড়বো যদি সময় থাকে, আর যদি না থাকে সরি অ্যাডভার্ব প্লাস প্রোনাউন পড়বো। তো আমরা দেখো খেয়াল করি যে অ্যাডভার্বে যেটা মনে রাখতে হবে, অ্যাডভার্বের সাথে মূলত সম্পর্ক থাকবে ভার্বের। কার সম্পর্ক থাকবে? মূলত ভার্বের। তো আমরা অ্যাডভার্ব কিভাবে চিনবো? সাধারণত শব্দ শেষে যদি এলওয়াই থাকে তাহলে অ্যাডভার্ব চিনবো। ধরো একটা শব্দ লিখলাম নাইসলি, এরপরে হচ্ছে কি পজিশন দেখেও অ্যাডভার্ব চেনা যায়। আমরা সবকিছু শিখবো, বাট সবার আগে আমি একটা তোমাদেরকে টেকনিক শিখাই। প্রথমে ভার্ব দেখো, লিখো খাতায় যে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। খাতায় লিখতে পারো যে আমার ক্লাসগুলো করতে হবে, ভোকাবুলারি শিট পড়তে হবে, তাহলে ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? শুধু যে ক্লাস করলাম, ভোকাবুলারি পড়ি নাই, এমসিকিউ সলভ করি নাই, তাইলে হবে না। ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা কোনো সেন্টেন্স, এগুলো প্রত্যেককে, ঠিক আছে, কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতবার, কতক্ষণ, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই অ্যাডভার্ব। মানে ধরো আমি একটা ভার্ব নিলাম, খেয়াল করো জাস্ট। এই ভার্বটা কেম মানে কি? কেম মানে হচ্ছে এসেছিল, রাইট? এখন প্রশ্ন করি যে কোথায় এসেছিল, তাহলে উত্তর আসতেছে না যে হেয়ার মানে এখানে এসেছিল। আমি যখন প্রশ্ন করতেছি যে কোথায় এসেছিল, তাহলে প্রশ্নের উত্তর আসতেছে যে কি এখানে এসেছিল। তাহলে কোথায় এসেছিল? এখানে এসেছিল। এই কোথায় থেকে তোমরা যে অনলাইন ক্লাসে দেখো না যে প্রচুর টাকা, অনলাইন ক্লাসে যত টাকা তার তত ইনভেস্টমেন্টও, ঠিক আছে? নানান ক্ষেত্রে এই জগতে টাকা যায়। কিন্তু অনেকে মনে করে যে আমরা কোটি কোটি টাকার মালিক। আলটিমেটলি খরচ টরচ দিয়ে মানে ওই একই লেভেলে যারা আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট পায় 2000-3000 তাদের আয় আছে আর কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা ভালো আছি আর কি, শুক্রিয়া। তো কেম মানে হচ্ছে এসেছিল। কোথায় এসেছিল? এখানে এসেছিল। তাহলে এটা কি হবে বলতো?
এখানে এটা একটা অ্যাডভার্ব হবে, বুঝছো কি? তারপরে পরেরটা খেয়াল করো তো, কি দ্বারা প্রশ্ন করতে হবে পরেরটা, যে কবে এসেছিল, কবে এসেছিল বা কোন দিন এসেছিল, তাহলে উত্তর আসতেছে কি ইয়েস্টারডে এসেছিল, রাইট? তারপরেরটা কি দ্বারা প্রশ্ন করছে, যে কিভাবে এসেছিল, বাই এ রিক্সা, মানে একটা রিক্সা দ্বারা এসেছিল। তাহলে আমরা যেটা এখান থেকে লার্ন করব, যে এখানে কিভাবে দ্বারা প্রশ্ন করলেও আমাদের অ্যাডভার্ব পাই। এতে কতবার এসেছিল, উত্তর হচ্ছে 2 টাইমস, তাহলে 2বার এসেছিল। তার কেন এসেছিল, টু মিট মি, আমার সাথে সাক্ষাৎ করতে। এই যে দেখো ভার্বকে আমরা যে প্রশ্ন করতেছি, প্রশ্ন করে বিভিন্ন উত্তর পাচ্ছি না, এই যে প্রশ্ন করতেছি বারবার উত্তর পাচ্ছি না, এই যে ভার্বকে প্রশ্ন করে করে যে উত্তর পাচ্ছি, এগুলোই হইতেছে অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে ভার্ব চিহ্নিত করতে হবে এবং ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে যে উত্তরগুলো পাবো সেগুলোই হচ্ছে অ্যাডভার্ব। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, মানে শুধু ভার্ব না, অ্যাডজেক্টিভ কেও প্রশ্ন করতে পারবো, অ্যাডভার্ব কেও পারবো, সেন্টেন্স কেও পারবো। আমি এটা দেখাচ্ছি উপরে। দেখো একটা অ্যাডভার্বের সাথে সম্পর্ক থাকতে পারে একটা ভার্বের। দেখো দেখো, রহিম গোস, রহিম যায়, গো মানে যাওয়া, কিভাবে যায়, উত্তর আসতেছে কি স্লোলি যায়। তাহলে স্লোলি শব্দটা একটা অ্যাডভার্ব হবে, মনে থাকবে। কেন, ভার্বকে আমরা প্রশ্ন করছি। তারপরে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আচ্ছা, আমরা যদি ভেরিটা বাদ দেই তাহলে কি আসলে শি ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী নারী, রাইট? এখন কথা হইতেছে, বাংলায় একটা প্রশ্ন থাকে না, যে সুন্দর নারী, এখানে ভুল কি বলতো? সুন্দর নারী যে বলে, এখানে ভুল কি? নারী কখনো সুন্দর হয় না, নারী হবে সুন্দরী, ঠিক আছে? তো শব্দগত ভুল, মানে শব্দ চয়নগত ভুল, মানে শব্দ চুজ করছো তুমি ভুল। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি ভেরিটাকে বাদ দেই, শি ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে এখানে সে একজন সুন্দরী নারী। এখন দেখো তো ভেরিটা দেওয়াতে কি হয়েছে, সে একজন খুব সুন্দরী নারী। তাহলে এই যে খুব কথাটা কাকে মডিফাই করতেছে, কার সাথে কাকে জোর দিতেছে, সুন্দরী কিনা? তাহলে এই সুন্দরী ফুল থাকলে শব্দ শেষে সেটা অ্যাডজেক্টিভ হয়, কতদিন পড়িয়েছিলাম। এই অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করো তো, সে কেমন সুন্দরী, খুব সুন্দরী। তাহলে এই যে কেমন দ্বারা প্রশ্ন করলা, এই যে কেমন দ্বারা প্রশ্ন করলা, তখন যে উত্তরটা পাইলা সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। কনসেপ্ট বুঝছো কি? আচ্ছা, কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাইছো সেটা বেসিক্যালি অ্যাডভার্ব হবে। আই হোপ এইটা একবারে 100% ওকে, ঠিক আছে? এখন আমরা পরেরটায় যাব। পরেরটায় কি করছে, আমরা কাকে মডিফাই করলাম, এটা কাকে মডিফাই করে অ্যাডভার্ব পাইলাম, এই যে 2 নাম্বারটায় অ্যাডজেক্টিভকে মডিফাই। এবার কাকে মডিফাই করবে, তিনে দেখো শি ওয়াক্স ভেরি স্লোলি। আচ্ছা ভেরিটা বাদ দাও তো, শি ওয়াক্স, সে হাঁটে, স্লোলি কিভাবে, ধীর ভাবে হাঁটে। এখন কেমন ধীর ভাবে, আচ্ছা খুব ধীর ভাবে। তাহলে দেখো তো, সে ধীর ভাবে হাঁটে এবং খুব ধীর ভাবে। তাহলে এই যে ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে একটা পাইতেছি কি অ্যাডভার্ব, আবার এই অ্যাডভার্বটাকে আবার যখন আমি কেমন দ্বারা প্রশ্ন করব তখন কি পাইতেছি, অ্যাডভার্ব। তার মানে হচ্ছে কি, একটা অ্যাডভার্বকেও অ্যাডভার্ব দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, মানে অ্যাডভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করলেও অ্যাডভার্ব পাওয়া যায়। বুঝতে পারছো ব্যাপারটা? হচ্ছে মেইন অ্যাডভার্ব হচ্ছে স্লোলি, সেটাকে আবার কেমন দ্বারা প্রশ্ন করে আমি যেটা পাইছি সেটাও একটা অ্যাডভার্ব। কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে খুব চমৎকার। ওকে, পরে নেক্সট আসো, নেক্সট আনফরচুনেট। আচ্ছা, তোমরা আমার সাথে ওপেন ক্রিটিসাইজ করবা, কেন জানো? তোমাদের যদি আমার কোনো কিছুতে খারাপ লাগে, তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, একবার ওপেনলি ক্রিটিসাইজ করবা, মানে কমেন্টে পারো, যেখানে বা আমার মেসেজ দিয়ে, যেভাবে পারো। এটা কেন তোমাদেরকে এই অনুমতি দিলাম, কারণ তোমরা যদি আমার ক্রিটিসাইজ করো আমার মধ্যে পারফেকশন তৈরি হবে, আর যদি তোমরা আমার ক্রিটিসাইজ না করো তাহলে আমার মধ্যে পারফেকশন তৈরি হবে না, ঠিক আছে? সো তোমাদের কাছে অনুরোধ থাকবে, যদি কোনো জায়গায় আমার মনে হয় যে ভাইয়া এই কথাগুলো এই জটিল করে বলে কেন, এই কথাগুলো আরো সুন্দর করে বলা যায়, তখন তোমরা বলবা, ঠিক আছে? যে ভাইয়া এটা আমি বুঝি নাই বা এখানে প্রবলেম। ওকে, আমি অনেক জুনিয়র হওয়াতে, জুনিয়র বলতে আমি 5 বছর পড়াচ্ছি, বাট মানে আমার বয়স তো কম, তাই না? তো অনেকে আসলে ব্যঙ্গাত্মক করে আসলে, যাই হোক, সেটা তার ব্যক্তিগত সেন্স। বাট আমি বলবো যে যদি তোমাদের ভাই সমস্যা হয় সেটা বলবা। আর এখানে তুমি করে এই কারণেই বলা হয়, সব লেভেলের স্টুডেন্ট থাকে, তুমি যখন করতে যাব আমার আসলে এটা অ্যাডজাস্টমেন্ট হবে না। আর আমি দীর্ঘদিন স্টুডেন্টদেরকে তুমি করেই বলতেছি, তো এটা নিয়ে আবার ওই যে ভিসি স্যারকে যেমন আমাদের পদত্যাগ করতে হবে যে স্টুডেন্টকে তুই করে কেন বলছে, ঠিক আছে? এরকমটা করো না। তাইলে এরপরে আসো,
আমি সাম আপ বলবো। আনফরচুনেটলি মানে কি, দুর্ভাগ্যবশত সে কি করতে পারে নাই, তার স্টাডি চালিয়ে যেতে পারে নাই। এই যে দুর্ভাগ্যবশত শব্দটা পুরো বাক্যটাকে মডিফাই করলো না, এই শব্দটা হচ্ছে, এটা একটা অ্যাডভার্ব, সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। তোমরা এখন নোট লিখো, নোট এইভাবে লিখবা যে নোট যদি এখন লিখতে পারো লিখবা, ক্লাস শেষে আবার যখন রেকর্ড দেখবা তখনও লিখতে পারবা। নোট এইভাবে লিখবা। আচ্ছা, কি প্রশ্ন করছে যে ভাইয়া রিপ্লাই প্লিজ, প্লিজ বানান এটারে ভাইয়া। বেশিক্ষণ, আচ্ছা তুমি ভিডিও পাবা, ঠিক আছে, সমস্যা নাই, ফ্রি ক্লাস করার জন্য। আচ্ছা, মাস্টার বই অর্ডার করছে, আচ্ছা যাই হোক। দেখো, আমরা নোট করব এইভাবে, সাধারণত শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, এটা 1 নাম্বার দিয়ে এইভাবে লিখবা। তারপরে হচ্ছে পজিশন দেখে অ্যাডভার্ব চেনা যায়, এটা লিখবা। লিখার পরে কি লিখবা, যে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং সেন্টেন্সকে কোথায় কেমন এগুলো দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অ্যাডভার্ব। তারপরে এই উদাহরণগুলো লিখে আমি যেভাবে বলছিলাম আগে ক্লাসে দেখবা, দেখে সেভাবে নোট করবা, পারবা না? এটা গেল। এরপরে আসো, এরপরে আমরা কি করব, এই উদাহরণগুলো লিখবো। প্রথমে এটা কি, এটা কাকে মডিফাই করছে, ভার্বকে। এই কারণে এটা হয়েছে কি, ভার্বকে মডিফাই করার কারণে হয়েছে কি, অ্যাডভার্ব, রাইট? তারপরে এটা কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে, এই কারণে হয়েছে অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করছে, আবার এখানে অ্যাডভার্ব পুরো বাক্যকে মডিফাই করছে। এটা আমরা আপাতত বেসিক শিখলাম। আমরা যখন শিখবো তখন আরো অনেক পড়াশোনা আছে, সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? তাহলে এগুলো প্রত্যেকটাই অ্যাডভার্ব হইছে, ওকে? আচ্ছা, মাঝে মধ্যে ধরো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন বলতে বলতে কখনো হয়তোবা কথাগুলো নাউন প্রোনাউনের জায়গায় নাউন শোনা হয়ে যায়। তো এগুলো তো তোমরা বোঝো, তাই না? ছোটখাটো এগুলো কথা বারবার একই কথা বলতে বলতে এপাশ ওপাশ হয়, তোমাদের কনফিউশন ক্রিয়েট হলে আমাকে জিজ্ঞাসা করবা। বাট অনেকেই এগুলো ছোট্ট একটা বিষয় নিয়ে আবার ট্রোল করে, ঠিক আছে? খুবই আসলে দুঃখজনক। যাই হোক, এগুলো আমার কিছু মনে হয় না, বাট তোমরা আমাকে বলবা। দেখো, নাও, দেন, সুন, আর্লি, এগুলো স্ক্রিনশট করো। হেয়ার, দেয়ার, ফার, নিয়ার, স্লোলি, কুইকলি, প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ জানবা, প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ জানবা, এবং এগুলো বাই বর্ন অ্যাডভার্ব, ঠিক আছে? এগুলো বাই বর্ন অ্যাডভার্ব, বাট পজিশন অনুযায়ী সেগুলো ভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক অর্থ দিতে পারে, বাট এগুলো অ্যাডভার্ব। যদি আলাদা করে দেওয়া হয় যে প্রবাবলি অ্যাডভার্ব। আচ্ছা, ওয়ান্স শব্দটার অর্থ আছে একদা বা একদা বা এক। টুয়াইস মানে হচ্ছে দুই, ঠিক আছে? থ্রাইস মানে হচ্ছে তিন। তো এগুলো শব্দ তোমরা ডিকশনারি থেকে অর্থ দেখবা, ওকে? এই অ্যাডভার্ব গুলো অনেকে চিনতে সমস্যা করে। এখন আমরা পড়বো প্লেসমেন্ট অফ অ্যাডভার্ব। আচ্ছা, আমরা গত, আচ্ছা হ্যান্ড রাইজ করেছো, যে প্রশ্ন করতে চাইলে বলো প্লিজ, প্রশ্ন থাকলে বলো, বলো। বুঝি নাই। ও ও বুঝছি বুঝছি বুঝছি। মানে এই যে প্রশ্নগুলো কোথায় কেমন, এগুলো দ্বারা প্রশ্ন শুধু ভার্বকে না, অ্যাডজেক্টিভকেও করতে পারো, অ্যাডভার্বকেও করতে পারো, সেন্টেন্সকেও করতে পারো। আবার হচ্ছে তোমার আর কি পড়ালাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, হ্যাঁ, এর প্রত্যেককেই করতে পারো, ঠিক আছে? আবার একটা, ওকে, এটা ক্লিয়ার আশা করছি। তো এখন আসো প্লেসমেন্ট অফ অ্যাডভার্বের ব্যাপারটা। এলওয়াই যদি থাকে সেটা তো অ্যাডভার্ব হয়, রাইট? এরপর পজিশন দেখেও অ্যাডভার্ব চেনা যায়, সেটা কিভাবে, এইটা এখন আমরা পড়তেছি, যে পজিশন দেখে অ্যাডভার্ব। সাবজেক্ট, আচ্ছা, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব বোঝো তো? এই যে আমি ভার্বের চ্যাপ্টার এটা পড়াবো, এখানে মনে রাখো এইটা হ্যাজ হচ্ছে অক্সিলারি আর ফিনিশড হচ্ছে মেইন ভার্ব। তোমরা যখন নোট লিখবা এইভাবে লিখবা যে সাবজেক্টের পরে, সরি, এটা সাবজেক্ট তো তোমার এটা স্ট্রাকচারটা খাতায় তো লিখবা, মানে এই এ তে হচ্ছে অক্সিলারি ভার্ব আর এম তে হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে একটা শব্দ থাকলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে এখানে জাস্ট হচ্ছে একটা অক্সিলারি আর ফিনিশড হচ্ছে মেইন, এইটার মাঝে জাস্ট, সরি, হ্যাজ হচ্ছে একটা অক্সিলারি আর ফিনিশড হচ্ছে মেইন ভার্ব, আর এই জাস্টটা হইতেছে কি, অ্যাডভার্ব। শোনো, তো আজকে আমরা যখন ওই যে বোর্ডে, আগে তো আমি সাজানো গোছানো জায়গায় পড়াইতাম, জয়কলিতে যে পড়াইতাম বিভিন্ন জায়গায়, যে আজকে তো হচ্ছে মানে নিজের এখানে তো আমি ল্যাপটপে পড়াই। তো এই যে আমরা যখন ডিজিটাল ডিভাইস গুলোর দিকে সবসময় তাকায় থাকি না, তো তখন আসলে একই মানে একটু চোখ ঘোলা হয়ে যায়, মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। শব্দ আর কি এটার জায়গায় এটা বলে ফেলতেছি, এটার রিজন আসলে মানে ফোকাসটা মাঝে মধ্যে লম্বা সময় স্ক্রিনে দেখলে হতে পারে। সেক্ষেত্রে একটু মানে তোমাদের চোখে ভুল মনে হলে বলবা, এরকমটা খুব কম হয়, বাট মাঝে মধ্যে হলে। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছো তোমরা, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব। আচ্ছা, 2 নাম্বার দেখো, সাব প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট অথবা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে
প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। নোট এইভাবে লিখবা, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে এই যে অফেনটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আরো একাধিক অ্যাডভার্ব একে বাক্যে থাকতে পারে, সেটা আলাদা বিষয়, মূল আমাদের এটা ফোকাস। নেক্সট আসো, নেক্সট বলছে যে প্রথমে অ্যাডভার্ব বসে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এই যে ফাইনালি শব্দটা না, এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা, হি কামস হিয়ার, এই সাবজেক্ট ভার্ব বাকি অংশ। এখন অবজেক্টও থাকতে পারে, যে কোনো অংশ। বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসছে, তো বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। আচ্ছা, কথা দিচ্ছে যে ভাইয়া আপনি যে এতক্ষণ থেকে পড়ালেন 2 নাম্বারটা, রাইট? আচ্ছা, এই যে আমি এখন তোমাদেরকে প্রশ্ন করে বোঝাই, এটা এড়িয়ে গেছে। দেখো, কাম মানে কি? আসা। এখন দেখো, হি অফেন কামস হেয়ার। দেখো, অফেন মানে হচ্ছে প্রায়। তাহলে এখানে প্রশ্ন কি দ্বারা করতে হবে? বাংলা অর্থ দেখলে বোঝা যাচ্ছে না যে সে কখন আসে, রাইট? তাহলে উত্তর আসতেছে কি? প্রায়ই আসে। কখন দ্বারা প্রশ্ন করলা ভার্বকে, তখন উত্তর আসলো প্রায়ই। আর তারপর আরো একটা অ্যাডভার্ব আছে। আমি যদি এটাকে প্রশ্ন করি যে যে কোথায় আসে, কারণ হেয়ার মানে হচ্ছে এখানে, তাহলে উত্তর আসতেছে হেয়ার। তাহলে সেক্ষেত্রে কি ভোকাবুলারি দরকার আছে না? ওরে ইয়েস, কারণ সাবজেক্ট আর মেইন ভার্ব তো শুধু প্রেজেন্ট আর পাস্টই তো থাকে, আর বাকিগুলো তো অক্সিলারি ভার্ব থাকে। তো বোঝো নাই? টেন্স পড়লে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এই পড়াগুলো হচ্ছে কি, তুমি তো টেন্স না পড়ে এটা পড়তেছো। ব্যাপারটা যদি আলোচনা করি, ক্লাসগুলো দীর্ঘ হয়ে যায়, তোমাদের মনোযোগ ডিস্ট্রাক্ট হয়ে যায়। মানে যখন যেটা আলোচনা করার কথা, এখন ধরো তুমি একটা মানে আমাকে মানে প্রেমের গল্প শোনাইতেছো, ওইখানে এসে যদি আবার বিরহের গল্প শোনাও, তখন তো আমার ধুর মিয়া, ভালোই গল্প চলতেছিল, এখন আবার বিরহের গল্প কেন? এরকম হয় না? এই যে দেখো, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম হলো না? তো এই প্রেজেন্ট ফর্ম, যে ভার্বে একটা মাত্র মানে যে বাক্যে একটা মাত্রই ভার্ব থাকবে, সেটা অবশ্যই মেইন ভার্ব হয়। তো এইটাই তো মেইন ভার্ব, আর তো কোনো ভার্ব নাই। আর সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে যেটা বসবে সেটাই অ্যাডভার্ব, সেটাই এখানে বসছে। এটা আমরা ভার্বের ক্লাসে আরো বেশি ক্লিয়ার হবো, তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো। এই পর্যন্ত ক্লিয়ার তো? এখন দেখো, আমরা এখানে প্রশ্ন করি হি কামস হেয়ার, সে ফাইনালি হি কামস হেয়ার, অবশেষে বা পরিশেষে সে এসেছিল। তো অবশেষে সে এসেছিল, সে আসে, সরি আসে। তাহলে দেখো, কখন আসে? অবশেষে আসে। কোথায় আসে? এখানে আসে। তাহলে এই যে প্রশ্নগুলো, সেক্ষেত্রে ভোকাবুলারি মানে এগুলো বেসিক, এগুলো খুব বাচ্চাদের কথা, এগুলো খুব বাচ্চাদের কথা ভাই, খুবই বাচ্চাদের কথা। তাহলে প্রথম ক্লাসগুলো যারা পড়ছে, তাদের কাছে দ্বিতীয় ক্লাস কিছু কিছু ক্ষেত্রে ইজি হবে। কোথায়? আমরা নিচে যখন পড়তে আসবো, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে, বুঝতে পারবে একটু পরে। দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব, তোমরা ভার্ব পড়লে আরো ক্লিয়ার হবে। হি কামস হেয়ার ফাইনালি, সে এখানে এসেছিল। এই যে কামস, খেয়াল করো, কামস মানে আসা। এখন দেখো, সে কোথায় এসেছিল? এখানে এসেছিল, অ্যাডভার্ব। এখন কখন এসেছিল? ও পরিশেষে বা অবশেষে আসছিল। তাহলে কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এই কনসেপ্টটা ক্লিয়ার? আমরা পরবর্তীতে 6 নাম্বার যাই। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এখানে খেয়াল করো, সবার শেষেরটা খেয়াল করবা। নাউন তোমরা অধিকাংশ ক্ষেত্রে বুঝতে পারবা, বাট আর্টিকেলের পরে একটা, দুইটা, তিনটা শব্দ, ওয়ার্ড 1 হবে অ্যাডভার্ব, ওয়ার্ড 2 হবে অ্যাডজেক্টিভ, ওয়ার্ড 3 হবে নাউন। এইভাবে এটা একটা টেকনিক, বাট সব ক্ষেত্রে এটা ঠিক হয় না। বাট অধিকাংশ ক্ষেত্রে ওয়ার্ড 1 হচ্ছে কি? ওয়ার্ড 1 এর ক্ষেত্রে হচ্ছে অ্যাডভার্ব আর্টিকেলের পরে, এই যে আর্টিকেলের ঠিক পরেই। ওয়ার্ড 2 হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আর ওয়ার্ড 3 হচ্ছে নাউন। এটা একটা সিস্টেম, বাট আমি এইভাবে মনে রাখি না। রাখি না কেন? আমি আরেকটা সহজ ভাবে মনে রাখি। সেটা কিভাবে? আমি তো নাউনটা চিনতেছি, রাইট? নাউন চিনতেছি না? এটা অনেক বেশি প্রশ্ন সলভ করলে এগুলো ক্লিয়ার হয়। দেখো, নাউন এখানে বয়, এই নাউনকে কেমন দ্বারা যদি প্রশ্ন করো, ব্যাপারটা এরকম, তুমি নাউনকে প্রশ্ন করলা কেমন দ্বারা, তাহলে যে উত্তরটা আসলো সেটা হইতেছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভকে আবার যখন তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা, তখন যেটা আসবে সেটা হবে অ্যাডভার্ব। তোমরা কি এটা বুঝতে পারছো? আমি তোমাদেরকে একটা বাস্তব প্রমাণ দেখাই। প্রমাণ দেখাই। দেখো, বয়, এখন বয়টা হচ্ছে একটা নাউন। এখন প্রশ্ন করো যে কেমন বয়, তাহলে হচ্ছে গুড বয়। তাহলে গুডটা নাউনকে প্রশ্ন করে পাইলাম না, এটা হবে অ্যাডজেক্টিভ। এখন কেমন গুড, উত্তর আসতেছে কি? ভেরি গুড। তাহলে ভেরিটা কি হবে? তাহলে আলাপটা বুঝছো তো? আলাপটা কি? নাউনকে
নোট করতে হবে এইভাবে যে আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব, তাইলে পাবো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে পাবো অ্যাডভার্ব। এবং আমি যত স্টুডেন্ট পড়াইছি 98% স্টুডেন্ট এটা ভুল করছেই, যে ভাইয়া কেমন দ্বারা এই যে কি হইলো এটা, আপনি তো আবার ওখানে শিখালেন এখানে শিখালেন, এই ধরনের ঝামেলা যেন না হয়। মূল কথাটা কি, প্রথমে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব। সেক্ষেত্রে একটা সিস্টেম আমার টিচার শিখিয়েছিল, এইভাবে মনে রাখবা। নাউন, আমি যার কাছে পড়ছি উনি কোনো ইউনিভার্সিটিতেই পড়া নাই, একজন পড়ছে রাজশাহী ইউনিভার্সিটি, একজন কোনো ইউনিভার্সিটিতে পড়া নাই। দেখো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে দেখো তাহলে নাউনের পরে অ্যাডজেক্টিভ হয় না বেসিক্যালি, তাহলে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব হয় না, এই কারণে অ্যাডজেক্টিভের পরে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব হবে। তাহলে বুঝছো কি? ওকে, এই পর্যন্ত তাহলে ক্লিয়ার। ওয়েল নন পারসনে তাহলে একই হিসাব, যে সে কেমন পারসন, নন পারসন, নন মানে পরিচিত, কেমন নন খুব সুপরিচিত, সু মানে খুব ভালো পরিচিত, মানে সুপরিচিত, ঠিক আছে? তাহলে তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ আর এটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? এখন আরো আমরা বিস্তারিত পড়বো। মনে রাখবা একই বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তখন অ্যাডভার্ব অফ ম্যানার আগে, তারপরে প্লেস, তারপরে টাইম, এই কারণে বলা হয় এমপিটি। এমপিটি মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার প্লাস টাইম। অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে পাওয়া যায়? ওই যে প্রশ্ন করতে বললাম না, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে যখন কেমন দ্বারা প্রশ্ন করবা তখন পাবে অ্যাডভার্ব অফ ম্যানার, আর যখন কখন দ্বারা প্রশ্ন করবা তখন পাবা টাইম। কারণ দেখো টাইমের সাথে কিন্তু হোয়েনের সম্পর্ক আছে। কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার, আর কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পারছো? আচ্ছা, আর কারণ জানতে চাইলে কজ মানে কারণ, কেন দ্বারা প্রশ্ন করবা কাকে, ওই অ্যাডভার্ব যাকে যাকে প্রশ্ন করলে পাওয়া গেছিল তাদেরকে প্রশ্ন করবা। বুঝছো কি? এবার আসো কিছু গুরুত্বপূর্ণ রুলস, তোমরা এগুলো শেখো, তারপর যখন মাস্টার পড়তে যাবে না তখন মনে হবে যে মানে এত সহজ কেন, এটা তো আসলেই জটিল কিছু না, জাস্ট শেখো আমি যেভাবে পড়াইতেছি। খেয়াল করো, ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডভার্ব বসে, তাহলে রহিম নোস, রহিম জানে। দেখো তো প্রশ্ন করো তো, রহিম বেটার মানে হচ্ছে কি, বরং ভালো। তো এই যে বরং ভালো, মানুষ ভালো না মন্দ এটা প্রশ্ন করার জন্য যে সে কেমন, তাহলে এখন সে জানে, সেটা কেমন জানে? হ্যাঁ, বরং তুলনামূলক ভালো, মানে ভালোই জানে, ধরো ভালো জানে। তাহলে ভার্বকে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করে বা কেমন দ্বারা প্রশ্ন উত্তর পাচ্ছি না? অ্যাডভার্ব। এখন কথা হইতেছে এইটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ওটা করতে বুঝলাম আমি। এটা বোঝার সিস্টেম হইতেছে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভের মূল আলাপ হচ্ছে ভার্বকে প্রশ্ন করা। দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব হইতেছে এমন ভার্ব, তুমি নো ভার্বটাকে এখানে প্রশ্ন করো তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করো তো, যে রহিম কি জানে, উত্তর আসে কাকে জানে, কি জানে কাকে জানে, আমরা কোনো উত্তর পাই না। কাকে জানে উত্তর কোনো পাই না, কি জানে উত্তর কোনো পাই না। যেহেতু কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাই না, তাহলে এটা হবে কি ইন্ট্রানজিটিভ ভার্ব নোটা। কারণ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা ট্রানজিটিভ, আর যদি উত্তর পাওয়া না যায় সেটা ইন্ট্রানজিটিভ। যেহেতু এটার উত্তর পাওয়া যায় নাই তাহলে এটা ইন্ট্রানজিটিভ, এবং বেটার শব্দটা তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, এটা গেল। এরপর আসো লিঙ্কিং ভার্বের আলাপ। লিঙ্কিং ভার্বের আলাপে খেয়াল করো, লিঙ্কিং ভার্ব কতদিন পড়াইছিলাম না? লিঙ্কিং ভার্বের কনসেপ্টটা কেউ বলতে পারবা? বলতে পারবা কেউ? শুধু কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের মাঝ কিভাবে হয়? এই যে তুমি বললে যে সি এর মাঝে যে ভার্বটা থাকে, সি এর মাঝে ভার্ব মানে থাকবে এ, অথবা সি এর মাঝে থাকবে বি, তাই না? সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যেটা থাকে সেটি যে মানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট যে বাক্যে থাকবে সেই বাক্যের ভার্বটাই লিঙ্কিং ভার্ব, রাইট? এবং কমপ্লিমেন্ট কিভাবে বের হয়েছিল গতদিন আমরা পড়ছিলাম, যে গত ক্লাসটায় কমপ্লিমেন্ট কিভাবে, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দ, অবজেক্ট স্থানীয় শব্দ একই বোঝায়। তাহলে হি লুকস স্মার্ট, যে হি সেই স্মার্ট, রাইট? আচ্ছা খেয়াল করো তো, সে দেখতে কেমন? স্মার্ট। স্মার্টটা কি মানে সেই নাকি লুক? না, মানুষটা না থাকলে স্মার্টটা হবে করতে, মানে তাকে দেখবা কিভাবে?
হেইটাই হইতেছে স্মার্ট, তাকেই তো দেখতে স্মার্ট লাগতেছে। তাহলে স্মার্ট যখন এই যে সাবজেক্টের সাথে অবজেক্ট স্থানীয়, দেখো উপরে যখন বলতেছো যে রহিম নোজ বেটার, এখানে কিন্তু জানার ধরনটা বোঝাইতেছে কেমন, রহিম বেটার না, রহিমের জানার ধরনটা বেটার। বোঝো কিন্তু ব্যাপারটা, এখানে রহিমের জানার ধরনটা বেটার ছিল, রহিম কিন্তু বেটার না। আর এখানে যখন বলতেছে হি লুকস স্মার্ট, এখানে কিন্তু হি স্মার্ট, রাইট? এখন তোমরা এটা গতদিন পড়িয়েছি কিনা জানি না, যে লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে। এইটা কিন্তু এই কারণে অ্যাডজেক্টিভ, কারণ এটা সাবজেক্টের সাথে সম্পর্ক, ভার্বের সাথে সম্পর্ক না। আবার তুমি যদি সম্পর্ক তৈরি করে দাও তাইলে তো হবে না। ওই যে রুমিন ফারহান হাসনাত ভাই যেমন দিয়ে দিল না কিছুদিন আগে, তো হাসনাত ভাইয়ের বউ আছে, রুমিন ফারহানা যেহেতু হাজবেন্ড নাই, বাট ওটা তো তুমি সম্পর্ক তৈরি করে দিলা, বাস্তবে কি এরকম হয়েছে? হোয়াট বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনই, তাকে স্মার্ট লাগছে, সুদর্শন লাগছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সে। এইটা কেন এখানে পড়ালাম, এটা পড়ানোর এই কারণ যে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, বাট লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কারণ আমরা অ্যাডভার্ব হ্যান্ড রেজ করেছো যে, বলো 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 বলো। তার মানে কি কমপ্লিমেন্ট টু অ্যাডজেক্টিভ হবে? কারণ কমপ্লিমেন্ট তো লিঙ্কিং ভার্বের পরে। সব ক্ষেত্রে বলতে পারো না, তাইলে ধরবে মানুষ। হি ইজ এ ডক্টর, এখানেও কিন্তু এ ডক্টর কমপ্লিমেন্ট, কিন্তু এটা অ্যাডজেক্টিভ না, আর্টিকেল প্লাস নাউন। অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা তুমি চর্চা করতে করতে তোমার কাছে ক্লিয়ার হবে। মাস্টারে যখন প্রচুর এমসিকিউ সলভ করাবো তখন তোমার কাছে আরো বেশি ক্লিয়ার হবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসে। এখানে খেয়াল করো, প্লিজ গিভ মি এ পেন, এই যে প্লিজ বসছে যে গিভ মি এ পেন, এর আগে যে প্লিজটা বসলো, এই প্লিজটা কি হবে? অ্যাডভার্ব। কেন বলছে যে দয়া করে আমাকে একটা কলম দাও, এই যে দয়া করে পুরো বাক্যটার সাথে সম্পর্ক কি না, তাই না? অ্যাডভার্ব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। আচ্ছা, এরপরে মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীতে যত প্রিপজিশন আছে তারপরে যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে সেটা আর প্রিপজিশন থাকে না। এই যে ইন দা রুম, এখানে দা রুম যে যেহেতু যদি থাকে, ইনের পরে যদি দা রুম থাকে তাহলে ইন প্রিপজিশন হবে, আর যদি না থাকে, ফুল স্টপ থাকে, তাহলে এটা অ্যাডভার্ব হবে। বুঝছো কি? আমি যদি বলি গিভ আপ, এইখানে আপ কি হবে? অ্যাডভার্ব, কারণ এটা পরে নাউন প্রোনাউন নাই। খাতায় এইভাবে লিখো, প্রিপজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে? বুঝো নাই কথা? আরো পড়বো বিস্তার, সলভ করবো আমরা। আচ্ছা, এই যে এই কথাটা লিখে রাখো, এই কথাটা লিখে রাখো, ঠিক আছে? শোনো, আখান কথা বলি, আমরা পড়াতে পড়াতে টিচার হয়ে গেছি, ঠিক আছে? আমাদের থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, আমি যে খুব ভালো পড়াই তা না, তারা আসলে ভালো বোঝাইতে পারে না, আমার থেকেও কম বোঝাইতে পারে। এটা মূল কারণ হচ্ছে তারা আসলে চর্চা করে নাই। আর আমি একই কথা বলতে বলতে, বিভিন্ন পলিসিতে বলতে বলতে আমরা টিচার হয়েছি। তো তোমরা মানে বারবার পড়তে পড়তে তোমরাও ভালো স্টুডেন্ট হবা, মানে ভালো পারবা, এই কারণে বেশি বেশি পড়বা, ঠিক আছে? মানে এইগুলো কিছুদিন পর পর রিভাইজ করবা। আচ্ছা, এভার এবং নেভারের আলাপ আসো। এভার মানে কখনো, আর নেভার মানে কখনো না। খেয়াল করো, কখনো আর কখনো না, এভার মানে কখনো আর নেভার মানে কখনো না, এইটা একটু খেয়াল করো। কখনো না অর্থে নেভার, আর কখনো অর্থে এভার। আচ্ছা, এই ধরো তোমরা আসো হচ্ছে ধরো সিলেটে, এখন এই যে কালকে যে ডাকসু নির্বাচন হয়েছে, তুমি সিলেট থেকে ধরো তুমি জামাতের লোক বা বিএনপির লোক, তোমার কর্মীর টানে বা তোমার দলের টানে তুমি ঢাকা আসছো, রাইট? এখন ঢাকা থেকে আবার আজকে সকালে তো তুমি হারে গেছো বা জিতছো, তুমি আবার সিলেটে ফেরত যাবে না? তাহলে ঘটনাটা কি হলো, প্রথমে সিলেট থেকে ঢাকা গেলা, ঢাকা থেকে আবার সিলেটে চলে আসলো, রাইট? এই যে এখন আমি যদি সিলেটে থেকে তোমাকে পরের বার বলি যে তুমি কি কখনো ঢাকা গিয়েছো, তাইলে কি আসতেছে, যে তুমি এখন ঢাকায় আসো না সিলেটে আসো? আমি তোমাকে বলছি যে তুমি কি কখনো ঢাকা গিয়েছো, তার মানে কি তুমি সিলেট থেকে ঢাকা গেছিলা, ঢাকা থেকে সিলেটে আসো, সেখানে জিজ্ঞাসা করছি। তাহলে তুমি এখন কোথায়? ঢাকা থেকে ঘুরে আসে সিলেটে। এখন খেয়াল করো, কোনো স্থানে যদি তুমি পরিদর্শন করে আবার সেখান থেকে চলে আসো, তখন যাওয়ার ইংলিশ গন টু না বসে বিন টু বসাতে হবে।
তাহলে তুমি কি কখনো ঢাকা গিয়েছো, এটার ইংলিশ হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা হবে কারেক্ট উত্তর, কিন্তু তোমরা দিবা হ্যাভ ইউ এভার গন টু ঢাকা, গন টু হবে না, মনে থাকবে। এটা পৃথিবী। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, ওই হ্যাভ ইউ, এই যে হ্যাভটা সামনে কেন আসলো, কারণ এটা ইন্ট্রোগেটিভ। তোমরা এগুলো আরো ভালোভাবে বুঝবা যখন সব গ্রামার পড়বা। এখানে তো অনেক আলাপ আছে, এই আলাপটা কোথাকার আলাপ, এই আলাপটা কোথাকার আলাপ, অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভের আলাপ, কারণ অক্সিলারি ভার্ব সামনে আলে ইন্ট্রোগেটিভ করা হয়। এইটা তো তুমি এখন বুঝবা না রে ভাই, তুমি জাস্ট এতটুকু এখন যেটা পড়াই দিছে, বিন্টু এর পরিবর্তে গন্টু কেন বসলো, সরি গন্টু এর পরিবর্তে বিন্টু কেন বসলো, কারণ কোথাও গিয়ে ফিরে আসছে সে, বুঝছো কি। এভারটাও একটা হিন্টস থাকে আর কি, এভার দেখলেও বোঝা যায়। আচ্ছা এই গেল অ্যাডভার্বের বেসিক আলাপ, বেসিক এই পর্যন্ত বুঝছো। ওকে, এখন এই আলাপ শেষ। এরপরে আসো আমরা এখন প্রোনাউন পড়বো না ভার্ব পড়বো, আমরা প্রোনাউন পড়ি, প্রোনাউন পড়ি, তারপরের দিন ভার্ব পড়বো। দেখো প্রোনাউন আসলে কি, প্রো অর্থ হচ্ছে পরিবর্তে, ঠিক আছে, প্রো অর্থ হচ্ছে পরিবর্তে, আর নাউন মানে তো নাউন, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই বেসিক্যালি প্রোনাউন। রেন এন্ড মার্টিনের ভাষা প্রোনাউন মিনস এ নাউন, মানে যেখানে যেখানে নাউন বসছিল সেখানে সেখানে প্রোনাউন বসতে পারে। আচ্ছা প্রোনাউনের অনেকগুলো ভাগ আছে, আমরা আগে পড়ি পার্সোনাল প্রোনাউন নেই। দেখো প্রোনাউনের অনেকগুলো ভাগ আছে, ধরো পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো অনেকগুলো ভাগ আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, প্রত্যেকটা ভাগে আমরা পড়বো, বাট আমরা মাস্টারে আরো সিকোয়েন্সিয়ালি পড়বো, আপাতত আমরা এখানে পার্সোনাল প্রোনাউন পড়ি। আচ্ছা পার্সন মানে কি, আচ্ছা ব্যক্তি, তাহলে ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার হয় সেটাই পার্সোনাল প্রোনাউন, মনে থাকবে। পার্সন মানে হচ্ছে ব্যক্তি, আর ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার হয় সেটি বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন। তাহলে এ প্রোনাউন কোন পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে, তাহলে আই উই। আচ্ছা দেখো তো যে আই এম রহিম, আই এম রহিম, এখানে আই এম রহিম, এই আইটা কার পরিবর্তে বসছে, আচ্ছা এটা বাদ দাও, এটা বাদ দাও, ওটা বাদ দাও, আমি একটা বাক্য লিখতেছি যে মাই নেম ইজ, সহজ বাক্য, মাই নেম ইজ রিতা, ঠিক আছে, আই রেড ইন ক্লাস 3, যে একেবারে ছোট বাচ্চার বাক্য। এখন খেয়াল করো তো এখানে যে আইটা বসলো এটা কার কারণে বসলো, তাহলে রিতা একটা নাউন ছিল না, নাউনের পরিবর্তে এই আইটা বসলো না, তাহলে ব্যাপারটা কি আসতেছে যে নাউনের পরিবর্তে, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে কি বলে, প্রোনাউন। আর রিতা একটা ব্যক্তি ছিল না, ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা বসে সেটাই আসলে পার্সোনাল প্রোনাউন, ব্যতিক্রম শুধু ইট আর ইট। আচ্ছা দেখো তাহলে আই উই, আচ্ছা উই মানে আমরা, আমরা কি ব্যক্তি না, ইউ মানে তুমি, তুমি কি ব্যক্তি না, হি মানে সে, সে কি ব্যক্তি না, দেখো হি সি এগুলো মানে তিনি, এগুলো কি ব্যক্তি না, দে মানে তারা, এরা কি ব্যক্তি না, প্রত্যেকটার বাংলা অর্থ কিন্তু ব্যক্তিবাচক, রাইট। আচ্ছা পার্সোনাল প্রোনাউনের এই চারটা যদি তুমি মুখস্থ রাখো, তুমি রিটেনে এগিয়ে থাকবা, তুমি ন্যারেশন ভালো পারবা, তুমি প্রিপোজিশন ভালো পারবা, সরি প্রিপোজিশন না ভয়েস ভালো পারবা, তুমি রাইট ফর্ম ভালো পারবা। এই চার্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা খেয়াল করো, সাবজেক্টিভ হচ্ছে আই, এটার অবজেক্টিভ হচ্ছে মি, আর এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। তো তুমি আর বারবার এইভাবে পড়বা, সাবজেক্টিভ অবজেক্টিভ এইভাবে মনে থাকে না, কি করবা, আই মি মাই, মাই মাই সেলফ, তোমার মনে থাকবে না, সাবজেক্ট একটা লাইনে জাস্ট মনে 1 2 3 4 আই মি মাই, তাহলে সাবজেক্টিভ হচ্ছে এক মানে হচ্ছে আই, তারপর মি হলে 2। এখন তোমাকে একটা টেকনিক শেখাই, তুমি এটা বাংলা দিয়ে পড়বা, বাংলা দিয়ে পড়লে কিভাবে মনে থাকবে, দেখুন তুমি মি পড়তেছো, মি যে একটা অবজেক্ট, এইটা তুমি তখনই মনে রাখতে যদি তোমার চিহ্নিত করতে ভুল হয়, মি মানে হচ্ছে আমাকে, আমাকে, দেখো প্রতিটা অবজেক্টের সাথে কে আছে, দেখো কে আছে, কে আছে, কে আছে প্রত্যেকটার সাথে, তাহলে মনে রাখবা যদি কোনো শব্দ অবজেক্ট হয় বেসিক্যালি সেটার সাথে কে থাকবে, তাহলে এই বাংলা অর্থগুলো মনে থাকলেও তোমার অবজেক্টিভ ফর্ম মনে থাকবে, ঠিক আছে। যদি কখনো কনফিউশন ক্রিয়েট হয়, এখানে তো হবে না, যখন পড়াই তখন তো কনফিউশন ক্রিয়েট হয় না, যখন প্রশ্ন সলভ করতে যাই তখন আমার উপর কনফিউশন ক্রিয়েট হয়, ঠিক আছে। তো তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ, এখানে মি হচ্ছে অবজেক্টিভ, আর মাই হচ্ছে পসেসিভ। আচ্ছা পসেসিভ অ্যাডজেক্টিভের মাইয়ের কনসেপ্টটা বলি, দেখো মাই মানে হচ্ছে আমার, এখন যখন আমি বলতেছি মাই, শুধু মাই বলি, আমার বললে কি আর কিছু বলার একটা, আমার কি,
আমার বাবা, আমার কলম, আমার স্কুল, তাই না? কিছু একটা শোনার আকাঙ্ক্ষা থাকে না যে আমাদের, আমাদের কি এটা থাকে না আকাঙ্ক্ষা? তাইলে মনে রাখবা যে যেগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ হবে তার বাংলা অর্থগুলো এমন হবে, তারপর একটা নাউন পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে। এটা একটা টেকনিক আর কি। তাহলে আওয়ার মানে আমাদের, এখন আমাদের আমাদের কলম পেন হইতে পারে। তাহলে প্রত্যেক পসিবল তোমরা এই চারটা আমি জাস্ট যতটুকু হিন্টস বললাম সেই হিন্টস গুলো মাথায় রেখে, যদি নাও রাখো কোনো সমস্যা নাই, বাট দেখো এইভাবে আই, মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ, বাংলা অর্থ সব মনে রাখবা। ইউ, ইউর, ইউর সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম তাই, ইউর, ইয়োরস, ইয়োরসেলফস, হি, শি, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার্স, আর দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইট, ইট, ইটস। এই পর্যন্ত ক্লিয়ার? এটা স্ক্রিনশট করবা, মনে রাখবা। কোথায় কাজে লাগবে? কিছুক্ষণ গতদিন আমি একটা বিষয় পড়িয়েছিলাম, পসেসিভ প্লাস নাউন হয়, মনে আছে? এইটা সেইটা এই কারণে হয়েছিল। ওকে, সাবজেক্ট হিসাবে নাউন বসে, অবজেক্ট হিসাবে নাউন বসে, ওই যে পড়াশোনাগুলো। তো এই সাবজেক্টের হিসাবে যখন নাউন বসে, সাবজেক্ট হিসাবে প্রোনাউনও বসতে পারে, অবজেক্ট হিসাবে প্রোনাউনও বসতে পারে। আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে আসো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কোনগুলো? এই যে চারখান বললাম না, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো হলো পসেসিভ প্রোনাউন। তাহলে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার, দেয়ার্স, এগুলো পসেসিভ প্রোনাউন। তাহলে আচ্ছা, এখানে পসেসিভ প্রোনাউন গুলো দেখো, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এই আওয়ার প্যারেন্টস, দেখো তো আমাদের উচিত আমাদের প্যারেন্টসকে রেসপেক্ট করা। এখন দেখো এটা একটু হিন্টস থাকবে আর কি, তোমাদেরকে এখানে বোঝাইতে পারবো না, জাস্ট মনে রাখো আওয়ার্সটা আসলে পসেসিভ প্রোনাউন। আমি তোমাদেরকে অন্য একটা জায়গায় বোঝাবো না, এটা যখন মাস্টারে পড়াবো এখানে তোমরা বুঝবা না, আমি যত বুঝাই কেউ কেউ বুঝবা। পসেসিভ ব্যাপারটা এইরকম, কথাটা এরকম যে পসেসিভ প্লাস নাউনের পরিবর্তে, দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসানো যায়। এখানে আওয়ার প্যারেন্টস মিন্স হচ্ছে আওয়ারসি, এটা এইভাবে লিখলে বোঝা যায় যে মাই প্যারেন্টস ইজ বেটার দেন ইউর প্যারেন্টস। দেখো তুমি যদি এই বাক্যটা লিখো যে মাই প্যারেন্টস, আমার পিতামাতা তোমার পিতামাতার চেয়ে, দেখো দেখো মাই প্যারেন্টস, দ্বারা একজন জয়েন করতে চাইছে ক্লাসে, অ্যাপ্রুভ করে দেই। দেখো মাই প্যারেন্টস ইজ বেটার দেন ইওর প্যারেন্টস। খেয়াল করো, এখানে খেয়াল করো তো, এই যে ইওর প্যারেন্টস যে তুমি বলতেছো, খেয়াল করো এখানে প্যারেন্টের সাথে প্যারেন্টের তুলনা হইতেছে না, এই প্যারেন্টস এর সাথে এই প্যারেন্টস এর তুলনা হইতেছে না, প্যারেন্টস টু প্যারেন্টস, একই নাউন বারবার তুলনা করতেছি না। এই একই নাউন তুলনা না করে এখানে ইওর প্যারেন্টস এর জায়গায় শুধু পসেসিভ প্রোনাউন, ইওর এর পসেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স, এই ইয়োর্স লিখলেই বোঝা যাবে যে এখানে প্যারেন্টস কথাটাও বলতে চাইছে। এটাই আসলে এই কথা। বুঝছো কিনা জানি না, যদি না বুঝো ওকে। আচ্ছা, ও ভিপিতে যে জিতলে কি জানি মিললে আসলে দুজনকে কোর্স ফ্রি দিতে চাইছিলাম, আচ্ছা দিব না ওটা। আমি আসলে আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল, কালকে পরীক্ষাটাই একটু আগে ক্যান্সেল হয়েছে, তারপরে আমি তোমাদের ক্লাস নোটিশ দিছি, ওটা নিয়ে ভাবনার আসলে সময় পাই নাই, দিব না, তারা নাই। ওটা আসলে যারা আর্থিকভাবে খুব চরম অসচ্ছল এরকম কাউকে দিব, ঠিক আছে? আচ্ছা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারটা হচ্ছে কি, রিফ্লেক্সিভ দুইটা বিষয় মাথায় রাখবা, সিপ, সরি আমি ভুল করছি, রিফ্লেক্সিভে হচ্ছে সেলফ অথবা সেলফস থাকবে। খেয়াল করো, সেলফ হইতেছে সিঙ্গুলার, ঠিক আছে, আর সেলফ হইতেছে যে আনমিউট করো না, যার কাছ থেকে ডাবল শব্দ আসে। আচ্ছা, সেলফ হইতেছে কি সিঙ্গুলার, আর সেলফ কি প্লুরাল। তাহলে এখন কি কেমনে কি দেখো, এই যে ধরো হিম শব্দটা কি সিঙ্গুলার না, একজন না? হিমের বাংলা অর্থ কি তাকে, তো তাকে মানে কি একজনকে বোঝাইতেছে না? হিমের সাথে কি বসবে, সেলফ বসবে না সেলফস বসবে, এক বসবে না দুই বসবে? এক বসবে। কেন? কারণ হিম সিঙ্গুলার। এখন যদি আমি বলি দেম, দেমের সাথে কি বসবে? সেলফ বসবে না সেলফ বসবে? SELVES। কারণ কি? কারণ দেমটা প্লুরাল। কনসেপ্ট কি বুঝতো কি? এখন এইটা একটা কমন কনসেপ্ট। এর পরের আলাপ আসো, সেলফ অথবা সেলফস থাকলে রিফ্লেক্সিভ হয়, কিন্তু যখন তোমাকে বলবে যে কোনটা রিফ্লেক্সিভ, তখন কি করবা? তখন তো সেলফ থাকবেই না,
তোমার খুঁজে যে রিফ্লেক্সিভ করো, তখন তুমি কি করবা? তুমি তো জানো না যে ওটা নাই, ধরো এটা মনে নাই, এগুলো কিচ্ছু মনে নাই, সেলফ সেলফ ভুলে গেছো, তখন মনে রাখবা যে সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তি বোঝায়, এই যে বলছে হি কিল্ড হিমসেলফ, এখানে যেই হি সেই হিম। এখন কথা আছে, প্রশ্নটা এরকম আসবে, হি কিল্ড হিম, এখানে ব্র্যাকেট দেওয়া থাকবে। এখন উত্তর করতে হবে এখানে হিম কারেক্ট অর ইনকারেক্ট। কেন কারেক্ট নয় খেয়াল করো, এই যে হিও যে ব্যক্তি, হিমও সেই ব্যক্তি, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে কিনা? সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তিকে বোঝাবে তখন অবজেক্টের জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউন করতে হবে। তাহলে হিমটা কি হবে? হিমসেলফ হবে, হিমসেলফ হবে, মনে থাকবে? তাহলে একটা প্রশ্নের উত্তর করো, আই ইন্ট্রোডিউস মি অর মাইসেলফ, এই প্রশ্নটা করো তো, উত্তর করো তো, আই ইন্ট্রোডিউস মি অর মাইসেলফ, এই প্রশ্নটার উত্তর করো। মি অর মাইসেলফ কোনটা হবে কারেক্ট উত্তর? ইন্ট্রোডিউস মি অর মাইসেলফ? মাইসেলফ। কেন হলো? মাইসেলফ আমি নিজে কি, কিন্তু আমি তো এই ব্যাখ্যা দেই নাই, আমি কি এই ব্যাখ্যা দিছিলাম? আর সেলফ যুক্ত আছে আর অবজেক্টিভ ওয়ার্ড। নো, ব্যাখ্যাটা এইটা হয় নাই, আমি এই ব্যাখ্যা দিছি। আমি আবার বলতেছি, ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই। এখন প্রশ্ন তুমি আমাকে এইভাবে বুঝাবা, বরং মানে তুমি এইভাবে বুঝবা যে আমাকে তো দেয়া থাকবে, মাইসেলফ দেওয়া থাকবে না। মাইসেলফ দেওয়া থাকলো, আচ্ছা ধরো প্রশ্ন এ নাম্বার হচ্ছে মি আর 2 নাম্বার হচ্ছে মাইসেলফ। এখন কেন মাইসেলফ উত্তর হইছে? কেন মাইসেলফ হইছে? যে ভাইয়া হচ্ছে সাবজেক্ট আই আছে, আমি যদি মি বসাই তাহলে এটা হবে না, কারণ সাবজেক্ট আর অবজেক্ট একই থাকলে রিফ্লেক্সিভ করতে হয়, তো মি বসালে তো ভুল হয়ে যাবে, এই কারণে মাইসেলফ। এইভাবে যদি মাথায় রাখতে পারো বা নোট রাখতে পারো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে দে কিল্ড দেমসেলভস, এখানে এখন দেমসেলভসটা কেন হইলো? কারণ সাবজেক্ট অবজেক্ট একই হইছে দেখে এখানে রিফ্লেক্সিভ করছে, ঠিক আছে? তারপর দেখো হি লাভড হিম হবে না হিমসেলফ হবে বলো তো? হিমসেলফ। কেন হইলো? কারণ হি আর হিম একই সাবজেক্ট অবজেক্ট, এখানে রিফ্লেক্সিভ। আচ্ছা, এটা বুঝতে পারছো আশা করি। এবার আসো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেট করা ব্যাপারটা কি? ডেমনস্ট্রেট করার ব্যাপারটা আসলে কি? ডেমনস্ট্রেট করা আসলে বিশেষভাবে কি করা? নির্দেশ করা। দিস দ্যাট দেস দোস, এগুলো আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন খেয়াল করো এখানে যে ধরো দিসের পরে বলছে যে দিস পেন। এখন খেয়াল করো, আমি বলতেছি যে এই কলমটি, খেয়াল করো, দিস পেন, এই যে এই কলমটি বা দ্যাট পেন, মানে ওই কলমটি, ওই ধরো তোমার বাবা আছে দিল্লিতে আর তুমি আসলে বাংলাদেশের বর্ডারে, তখন তুমি বলতেছো যে ওই যে দিল্লিতে আমার বাবা আছে, এই যে তাহলে ওই যে, এই যে ওই মানে নির্দেশ করতেছো না বিশেষভাবে তুমি। অথবা ধরো এইখানে একজন, এইখানে একজন, এইখানে একজন, তুমি বলতেছো যে এই 3 নাম্বারটা, ওই যে 3 নাম্বারটা আমার বাবা, তুমি তাকে বিশেষভাবে নির্দেশ করলা না, ওই যে 3 নাম্বারটা আমার বাবা, তাকে অবশ্যই তো ইন্ডিকেট করো, রাইট? তাহলে এটা কি হবে? এই বিশেষভাবে নির্দেশ করলে দিস দ্যাট দেস দোস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে, ডেমনস্ট্রেট করা, নির্দেশ করা। এখন মনে রাখবে দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দেশ এবং দোষ হচ্ছে প্লুরাল। এই শুধু এটা মনে রাখলে হবে না, এখানে অনেক কথা আছে, এগুলো অনেকে খালি জাস্ট রিডিং করে চলে যায়। এই যে দিস, এই দিস, এটার প্লুরাল হচ্ছে দেশ, আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোষ। ওই যে কিছু ছেলে মেয়ে, আমার কিন্তু শেষের ক্লাসটা মনে হবে, ক্লাসগুলো মনে হবে যে ভাইয়া শুধু রিডিং করলো। কেন? কারণ আমি এগুলো বেসিক তোমাদেরকে এখানে আলোচনা করে যাচ্ছি। এটা কোথায় পড়তে হবে জানো? এটা এটা আমরা ন্যারেশনে গিয়ে পড়বো, কি থাকলে কি হয়, কি থাকলে কি হবে, কেন হইলো, এগুলো আলাপ আসবে। আচ্ছা, দিস দ্যাট দেশ দোষ মনে থাকবে। তাহলে দেশের প্লুরাল কি? দোষ। আর দিসের সরি, দিস আর দ্যাট সিঙ্গুলার। সরি, আমি আবারও ভুল করছি, মানে দিসের প্লুরাল হচ্ছে দেশ আর দ্যাটের প্লুরাল হইতেছে দোষ। আর দেশ আর দোষ এগুলো দুইটাই প্লুরাল। আর এখানে আচ্ছা নোট যেভাবে করবা যে দিস সিঙ্গুলার, দ্যাট সিঙ্গুলার, দিসের প্লুরাল হইতেছে দেশ আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোষ। আর আমি যেটা বুঝাবো এখন সেটা হচ্ছে বেসিকলি পাস্ট টেন্সে দ্যাট অথবা দোষ বসে, এটা বেসিকলি মোস্ট অফ দ্য টাইম, বাট সব সময় মানে 100% না, অধিকাংশ ক্ষেত্রে। বুঝছো কি? ওকে।
আমরা ইনডিফিনিট প্রোনাউনে আচ্ছা তাহলে এখানে দিস হবে তো প্রোনাউন। আচ্ছা এটা প্রোনাউন কেন? আচ্ছা বলো এখানে আমি গতদিন এগুলো বেসিকে ওখানে পড়াই নাই, ওটা আমি মাস্টার পড়াবো। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যখন দিস পেন বলবো তখন কিন্তু দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না। দিস পেন যখন বলতেছি তখন দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না। যখন আমি দিস ইজ বলবো তখন দিস আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মনে রাখবা কেন না, যে যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে নাউন বা প্রোনাউন থাকে তাহলে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা এইভাবে নোট করবা, নোট করলে এগুলো ক্লিয়ার হবে। যদি ওখানে হালকা পাতলা একটু ঝাপসা টাপসা আছে না। আচ্ছা উচ্চারণে শোনো, দেশ দিস এই ধরনের উচ্চারণে আমি প্রোনাউন্সিয়েশনের টিচার না, ঠিক আছে? আর কিছু আঞ্চলিকতা থেকে যাওয়ার কারণে দিস দিস এগুলো আমার এখানে কিছু প্রোনাউন্সিয়েশনে ঝামেলা হতেই পারে। এটা আসলে তুমি ওভাবে দেখলে আসলে খুবই সমস্যা। আমি প্র্যাকটিক্যালি পড়াইতেছি, কারণ আমি প্রোনাউন্সিয়েশনে আমিও এক্সপার্ট না। এই প্রোনাউন্সিয়েশনের জন্য মানুষ মানে কয়েক মাস ধরে প্র্যাকটিস করে। তো এটাকে যদি তুমি এভাবে দেখো তাহলে হবে না। দেখো যে কমেন্ট করেছো তার উত্তর দিলাম। তাহলে আমি যেটা বলছি যে দিসের পরে যখন এই যে নাউন বা প্রোনাউন থাকবে তখন দিসটার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, সেটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর দিসের পরে যখন তোমার কি থাকবে, ভার্ব থাকবে, তখন সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেম দ্যাটের বেলা, দেজের বেলাও, দোষের বেলাও। মনে রাখবা সব একই না? ওকে। ইনডিফিনিট প্রোনাউন আছো ওই যে আজকে ওই যে ইংলিশে আজান দিছে না মুস্তাফিজ, আজানের পরে ও জানি আবার কি করছে, আজকে একটা পোস্ট করছিলাম না যে ও হচ্ছে ইংলিশে দোয়া করছে। তো একজন ও জানি কি বললো ওখানে যে আই অ্যাম ইনভাইটেড না আই হ্যাভ ইনভাইটেড টু জয়েন দ্য পার্টি, আই ইনভাইটেড এ লট অফ পিপল টু জয়েন দ্য পার্টি। তো একজন আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি বুঝছেন তো কি বলছে? তোরে বললাম যে না আমার এই মোস্তাফিজের কাছে প্রাইভেট নিতে হবে, ঠিক আছে? তো যাই হোক দেখো এ কিছু কিছু স্টুডেন্ট একটু অতি উৎসাহী। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি, যেটা নির্দিষ্ট নয়। দেখো তো এনি মানে কি, যে কোনো, তাই না? আর যখন হচ্ছে ওয়ান মানে কি, যে কেউ, মানে কেউ একজন। দেখো এনিমোর বা সাম প্রত্যেকটা খেয়াল করো তো, এনিবডি বা মেনি। ধরো মেনি মানে কি অনেক। এখন অনেক বলতে কি নির্দিষ্ট কি যে 10 নাম্বারটা এরকম কি না। এভরিওয়ান মানে প্রত্যেকে, প্রত্যেকে বলতে কাকে? ধরো তোমার ক্লাসে 10 জন আছে, এখন বলছে যে প্রত্যেকে, প্রত্যেকে বলতে কাকে নির্দিষ্ট করে বলছে কি না। যদি না বলে যেটা মনে রাখতে হবে যে যদি না বলে তাহলে যেটা মনে রাখতে হবে যে এই যে অনির্দিষ্ট যদি হয় সেগুলো প্রত্যেকটা ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউন ব্যক্তি বা বস্তুর অনির্দিষ্ট করে বোঝায়, মনে থাকবে? জি। ওকে, তাহলে এনিবডি, সামবডি, নোবডি এগুলো সবগুলো ইনডিফিনিট। কেন বুঝতে পারছো? জি। ওকে, এরপরে আসো, এরপরে যেটা বলবা এবার। আচ্ছা এখানে আরেকখান আলাপ আছে কোন বাক্যের, এটা আমি পড়াবো। ওয়ান সাবজেক্ট হলে ওয়ান পসেসিভ হয়, এটা পরে পড়াবো, এখানে সময় নষ্ট না করি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ব্যাপারটা আসো। ডিস্ট্রিবিউট কথাটা ব্যাপারটা কোথা থেকে আসছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে ডিস্ট্রিবিউট কথাটা কি, ভাগ করা না? এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটাকে আলাদাভাবে বা পৃথকভাবে বোঝালে, এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে বা পৃথকভাবে বোঝালে সেটা ডিস্ট্রিবিউট। দেখো ইচ অফ দ্য বয়েজ ইজ এক্সেলেন্ট। এই যে দেখো বালক জাতটার প্রত্যেকেই এক্সেলেন্ট, তো এক জাতীয় হইল না এটা? বালকের জাতকে আলাদাভাবে প্রত্যেককে আলাদাভাবে বোঝাইছে কিনা? তাহলে ইজ কি প্রোনাউন হবে? ইজ কি প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ। নাইদার অফ দ্য গার্লস বা নেইদার অফ দ্য গার্লস, তাহলে গার্লদের কেউ আসলে আগলি নয়, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেককে আলাদাভাবে বোঝালে এবং এরকম থাকলে এক জাতীয়, তাহলে সেটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হবে। তাহলে এই যে ইজ, আইদার, নেইদার ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা এবার দেখো আইদার হচ্ছে দুইয়ের মধ্যে যে কোনো একজনকে বোঝাতে, আর নেইদার মধ্যে দুইয়ের মধ্যে কেউ না এরকম বোঝাতে। আচ্ছা এটা
তারপর আসলে রিসিপ্রোকাল প্রোনাউনে, রিসিপ্রোকালে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে। পারস্পরিক সম্পর্কটা কি? ধরো তুমি আমাকে ভালোবাসো, এই যে আমরা একে অপরকে ভালোবাসতেছি না, ভালোবাসাটা তোমার আর আমার মধ্যে আছে, তো এইটা এখানে ইচ আদার, এটা পরস্পর পরস্পর একজনের সাথে অন্য জনেরকে পারস্পরিক বলা হয় বেসিক্যালি। তো এই যে দেখো দ্য টু গার্লস হেট ইচ আদার, মানে এই যে দুইজন মেয়ে একে অপরকে কি করে? ঘৃণা করে। মনে রাখবা রিসিপ্রোকাল শুধু ইচ আদার এবং ওয়ান অ্যানাদারই হয়। যখন দুইজনের মধ্যে বোঝাবে তখন বসবা ইচ আদার, আর যখন দুইয়ের বেশি মানে 2+3 হয়ে যেতে মানে 3 থেকে বাকি তখন বসবে ওয়ান অ্যানাদার। তাহলে এখানে টু গার্লস এর কথা বলছে না, এই যে দ্য টু গার্লস, তাই না? এই কারণে হয়েছে ইচ আদার। আর এখানে দে লাভ টু ওয়ান অ্যানাদার, কেন? যে সে একে অপরকে ভালোবাসে, তারা একে অপরকে ভালোবাসে। খেয়াল করো এখন এখন এই যে দেটা কি প্লুরাল না? অনেক না, দুইয়ের বেশি না? কতজন সেটা তো বলে নাই। দুইয়ের বেশি মানে 3 থেকে অসীম, সীমাহীন হতে পারে, বুঝছো কি? তখন ওয়ান অ্যানাদার। ওকে, এবার আসলে ইন্টিগ্রেটিভ প্রোনাউন। ইন্টিগ্রেটিভ প্রোনাউন সকল ডাব্লিউএস গুলো ইন্টিগ্রেটিভ প্রোনাউন, কিন্তু এখানে একটা আলাপ আছে। সকল ডাব্লিউএস গুলো ইন্টিগ্রেটিভ প্রোনাউন, বাট এখানে একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে। আলাপটা হচ্ছে এইরকম, দেখো এই যে ডাব্লিউএস এর পরে যদি ভার্ব থাকে, ডাব্লিউএস এর পরে কি থাকে? ভার্ব থাকে, তাহলে সেটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন হবে। তাহলে হু এর পরে ইজ একটা ভার্ব না? তাহলে এটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন। এখন দেখো ডাব্লিউএস এর পরে যখন নাউন থাকবে তখন আবার ডাব্লিউএস টা ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা এই আসতেছে যে যদি কোনো বাক্যে ডাব্লিউএস পাও এবং তারপরে যদি ভার্ব পাও তাহলে সেটা কি হবে? ইন্টিগ্রেটিভ প্রোনাউন। সকল ডাব্লিউএস এর পরে ভার্ব থাকলে সেটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন, আর যদি ডাব্লিউএস এর পরে ভার্ব না থাকে, নাউন থাকে, তাহলে সেই ডাব্লিউএস টা ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত আপাতত বুঝছো? এই পর্যন্ত বুঝলে অ্যাডভান্সে আরো কিছু পড়াশোনা আছে, আমি পরে পড়াবো, এগুলো আলাপ এখন করব না। এবার রিলেটিভ প্রোনাউনের আলাপে আসো। রিলেটিভ মানে কি? রিলেটিভ এর বাংলা অর্থ কি এমনিতেই? মানে যে তো তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে নাকি, আত্মীয়, এই তো। রিলেটিভ মানে কি বোঝো তুমি? আত্মীয়, ওটাই ধরলা, আত্মীয়ই ধরলা। আত্মীয় কেমনে হয়? ধরো সিলেটি এক ফুরি আর রংপুরের এক পোলা, ঠিক আছে? সিলেটি ফুরি মানে মাইয়া, তো ওখানে নাকি ফুরি বলা যায় না। তো দেখো এই সিলেটের পোলা মানে মেয়ে আর রংপুরের যে ছেলের সাথে যখন বিয়ে হবে তখন তাদের মধ্যে কি একটা সম্পর্ক তৈরি হবে না? সম্পর্কটা কে তৈরি করলো? বিয়ে, তাই না? তো রিলেটিভ প্রোনাউনও এমন ব্যাপার যে রিলেটিভ প্রোনাউন বেসিক্যালি সম্পর্ক তৈরি করে। বেসিক্যালি দুইটা বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন সম্পর্ক তৈরি করে, ঠিক আছে? খেয়াল করো সকল ডাব্লিউএস এবং দ্যাট রিলেটিভ প্রোনাউন, আরো রিলেটিভ প্রোনাউন আছে, আগে দেখো খেয়াল। এখানে দেখো আই নো দা বয় একটা বাক্য, দা বয় বা হি ইজ গুড এটা একটা বাক্য। এই দুইটা বাক্যকে একভাবে কিভাবে করা যায়? আই নো দা বয় লিখে একটা হু রিলেটিভ প্রোনাউন নিয়ে আসবো। এটা কেন নিয়ে আসলাম? কারণ এই যে হুটা যেখানে বসাইছি তার আগে নাউন বা প্রোনাউনটা ব্যক্তি, এই কারণে এখানে হু বসাইতে পারি আমি অর্থ ঠিক রাখতে। বাংলা অর্থ হচ্ছে আই নো দা বয়, আমি বালকটিকে জানি, হু ইজ গুড, যে হয় ভালো, এন্ড হু বলতে কে? ওই বালকটাই। তো এই বাক্যটাকে প্রিসাইজ করলাম ওই একটা মাত্র হু দিয়ে, মনে থাকবে? এখন এই বাক্যে কিন্তু হু রিলেটিভ প্রোনাউন নেই। যদি কোনো আল্লাহর বান্দা বলে যে ভাই এটা ইন্ট্রোগেটিভ, তাহলে সে কিন্তু গোল্লা খাবে। কেন? ওই যে উপরে একটা জিনিস সারে আসছিলাম যে এই যে ডাব্লিউএস এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেই ডাব্লিউএস টা ইন্ট্রোগেটিভ প্রোনাউন অবশ্যই, কিন্তু বাক্য একটা থাকতে হবে। কিন্তু এইখানে বাক্য কয়টা আছে বলো তো? এই কারণে ব্যাপারটা ভিন্ন, মনে থাকবে? এবার আসো ইউজেস অফ প্রোনাউন। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, খেয়াল করো। ইট ওয়াজ, এখন বি ভার্ব গতদিন পড়াইছিলাম অ্যামিজার ওয়াজ আর বি বিন বিং, মনে আছে? অ্যামিজার ওয়াজ আর বি বিন বিং, 8টা বি ভার্ব। 8টা বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। ওই যে একটু আগে যে চাটখান পড়তে দিলাম, ওই চাটখান কেন পড়াইতে দিছি জানো? এই কারণে পড়াইতে দিছি। বলো এখানে খেয়াল করো, এ বি ভার্বে ওয়াজ আছে, ওয়াজের পরে আই হবে, মি হবে, নাকি মাইসেলফ হবে? বিভার 8টা কি মনে আছে? গতদিন পড়াইছি না? আমার তো প্রতিদিনের কথা মনে থাকবে যে আজকে এই বিষয়গুলো পড়াইছিলাম। এই যে ওয়াজ, ওয়ার, এগুলো বিভার্ব কিনা? বি বিন বিং, অ্যামিজার, এগুলো বিভার্ব কিনা? এখানে কি হবে? আই হবে, মি হবে, না মাইসেলফ হবে? আরে ভাই সাবজেক্টিভ ফর্ম বসলে কি হবে?
আই মি মাইসেলফ, তাহলে আই হবে, তাই না? মানে নাই। আচ্ছা দেখো 2 নাম্বার পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। দেখো এই যে মাই একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে যখন মাই ফাদার বলবা তাহলে ফাদারটা কি হবে? নাউন। এই যে ইওর যদি পজিটিভ অ্যাডজেক্টিভ হয় তাহলে টাইমটা কি হবে? নাউন। তাহলে এই নিয়মটা বুঝছো কি? তো পজিটিভ অ্যাডজেক্টিভে যে চারটা পড়াইছে এটা কাজে লাগতেছে? জি। পড়বা, মুখস্থ না করলে কিছুদিন পরে সব ভুলে যাবে। আমি সুন্দর পড়াইছি কিন্তু তুমি সুন্দর মনে রাখতে পারবে না। টিচার চেঞ্জ করতে হবে না, একটা টিচারই হবে, জাস্ট পড়াটা মুখস্থ করতে হবে। প্রিপজিশন প্লাস প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে অবজেক্টিভ ফর্ম কোনটা? আই এর সাথে মি, ইউ এর সাথে ইউ, তারপরে কি উই এর সাথে আস, এগুলো অবজেক্টিভ ফর্ম না? এই যে আস, মি। আচ্ছা এই তাহলে খেয়াল করো, এখানে উত্তর করো তো বিটুইন ইউ এন্ড কি হবে? আচ্ছা এখানে একটা প্রিপজিশন কোনটা বলো তো? এই বাক্যে প্রিপজিশন কোনটা? আচ্ছা এখন কি হবে? এখানে আই হবে নাকি মি হবে নাকি দে হবে নাকি দেম হবে? দেম কেন হবে না? আই যারা বলছো আই কেন বলছো, যারা দেম দে বা দেম কেন হবে না সেটা বলো। সাবজেক্টিভ ওয়ার্ড তো আই বল দা, আমি কি বল, প্রিপজিশনের পরে অবজেক্ট বসবে, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, আই কেন বসবে? তাহলে মি বসবে, আর মি কেন হবে? দেম কেন হবে না? সে দের অবজেক্ট তো দেমও, এটাও তো অবজেক্ট, কেন হইলো না? কারণ প্রিপজিশন বিটুইন, বিটুইন বেসিক্যালি দুইয়ের মধ্যে তুলনা বোঝায়। ইউ একজন আছে আর আই মি আর একজন হবে, কিন্তু দেম দিলে অনেকজন হয়ে যাচ্ছে, তখন প্রিপজিশন বিটুইন দিলে হবে না, তখন অ্যামং দিতে হবে। এই প্রশ্নটা প্রচুর আসছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টাইলে, কিন্তু মূল কথা এইটাই। ঠিক আছে? ওই যে মাস্টার বলে না যে আমি যদি এডিশন না দেই তাও আসলে কোনো সমস্যা নাই, এটা আসলেই সমস্যা নাই। উনি এডিশনকে আরো যদি মনে করো 9000 প্রশ্ন কমায় আর 9000 প্রশ্ন রাখে তারপরেও সমস্যা নেই। কেন জানো? আসলে আমরা স্টুডেন্টরা তো বেশি পাক না, আমরা তো আসল কথা মনে রাখি না। এই যে দেখো এই কথাটা তোমাদের কারোর মনে নাই আছে, তাহলে এটা উত্তর এটা বুঝছো কি? মানে ব্যাপারটা হচ্ছে দুইয়ের মধ্যে যখন হয় তখন প্রিপজিশন বসে বিটুইন, তো ইউ একজন আর মি একজন, তো দুইয়ে তো। আর প্রিপজিশনের পরে এই যে ইউ একটা অবজেক্টিভ ফর্ম বসে, মি একটা অবজেক্টিভ ফর্ম। বুঝছো ক্লিয়ার? এখন তোমরা পরের নাম্বারটা সলভ করো তো, বলো তো এটা কি হবে? বলো। আচ্ছা এটা এটা নিয়ে একখান আলাপ করি। এই যে অ্যাকসেপ্ট, ওই যে কালকে পড়াইছিলাম না প্রপোজাল, ধরো তোমাকে কেউ একজন প্রপোজাল দিছে, প্রপোজাল দেওয়ার পরে তুমি সেটাকে গ্রহণ করছো, এটা গ্রহণ করছো, এই গ্রহণ করা এটা হলো অ্যাকসেপ্ট, হলো ভার্ব। আর এইটা যখন তুমি অ্যাকসেপ্টের জায়গায় বলবা যে অ্যাকসেপ্ট সেপ্ট, এটা মানে হচ্ছে ব্যথিত, মানে ওই ছেলেটা বলছে যে তুমি ব্যথিত আমি আর কাউকেই প্রেমিকা হিসেবে চাই না। এই যে তুমি ব্যথিত বলতেছে কি তুমি ব্যথিত, এই যে এক্সেপ্ট তুমি ব্যথিত, প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন বসছে। আচ্ছা এরপরে আরেকখান হইতেছে কি এক্সপেক্ট, মানে হচ্ছে প্রত্যাশা করা, এক্সপেক্ট আশা করা, এই ব্যাপারগুলো মাথায় রাখবা। তাহলে এই এক্সেপ্টটা হইতেছে প্রিপজিশন। আর জীবনে পৃথিবীতে কোনো জায়গায় দেখো নাই এক্সেপ্টের সাথে মানে প্রিপজিশনের সাথে আইএনজি হয়। ওই যে ছেলে যেমন আজানের ইংরেজি করছে, ও তো চরম একটা বেয়াদবি কাজ করছে, তো ওইটা যেমন হয় না কোনোদিন প্রিপজিশনের সাথে ইংরেজি আইএনজি যুক্ত হয় না। তাহলে বাকি এইটা এই কারণে ভুল, এটাও এই কারণে ভুল। আর এটা এটা কেন ভুল বি নাম্বারটা? কারণ এটা সাবজেক্টিভ ফর্ম, প্রিপজিশনের পরে আজীবন অবজেক্টিভ ফর্ম বসবে। বুঝছো কি? ওকে। আর এক্সেপ্টের বাংলা অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতীত। আচ্ছা একই বাক্যে একাধিক পার্সনের সাবজেক্ট থাকলে আমি কি কি নিয়ম পড়াইতেছি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী দিনে পরবর্তী মাস্টারে কিন্তু একই নিয়ম রিপিট করব না, প্রশ্ন সলভ করাবো তখন, এটা কিন্তু মাথায় রেখো। একই বাক্যে একাধিক প্রোনাউনের সাবজেক্ট থাকলে 231 হয়, ওখানে এত ডিটেলস বলবো না, 2 3 1 হয় এবং ভার্ব প্লুরাল হয়।
এখানে দেখো 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, আর 1 মানে ফার্স্ট পারসন। আচ্ছা দেখো তো এখানে ইউ, হি এন্ড আই তিনটা সাবজেক্ট আছে না? 1 2 3টা। একই বাক্যে একাধিক সাবজেক্ট না, তাই না? তো একই বাক্যে একাধিক সাবজেক্ট থাকলে প্রথমে সেকেন্ড পারসন হয়, তাহলে ওখানে আমি তোমাদেরকে একটা পারসন লিখে দেই না? পারসন লিখে নাও, আই এবং উই লিখো। আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউ হইতেছে সেকেন্ড পারসন, আর বাকি সবগুলো হইতেছে, হ্যাঁ কিছু বললা? ক্লিয়ার? ওকে। এই ছেলে কথা বলো কেন, আমি পড়াচ্ছি না তোমাদের? আচ্ছা দেখো, ওকে ওকে। তাহলে এখন খেয়াল করো, প্রথমে সেকেন্ড পারসন বসবে, তাহলে সেকেন্ড পারসন এখানে ইউ আছে না? তারপরে কি বসবে? 231, তাহলে 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, হি আছে না? তারপরে কি বসবে? ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন মানে আই, আর ভার্ব হবে প্লুরাল। যেহেতু এটা পাস্টে, এখানে প্লুরাল হওয়ার কিছু নাই। যদি এখানে গো দেখো তো, এখানে যদি গোস থাকতো তাহলে এখানে কারেক্ট উত্তর কি হইতো বলো তো? এখানে যদি গোস থাকতো কারেক্ট উত্তর কি হইতো? গো হইতো, কারণ এখানে এখানে তো সিঙ্গুলার ভার্ব হবে না, গোস তো সিঙ্গুলার ভার্ব, শুধু প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে, আশা করছি বুঝছো। এখন দেখো, দোষ বা অপরাধ স্বীকার করার সময় 123 হয় এবং ভার্ব প্লুরাল হয়। খেয়াল করো, আই, ইউ এন্ড হি কমিটেড দ্য ক্রাইম, আমরা তিনজনে মানে ক্রাইমটা করছি। এখানে খেয়াল করো তো, এখানে ক্রাইম একটা দোষ না বা একটা অপরাধ না? তো যেহেতু অপরাধ বোঝাইছে তখন 123 হয়, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তাহলে আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আর হি থার্ড পারসন, তারপরে বাকি অংশ। ঠিক আছে, ভার্ব প্লুরাল হবে, উভয় ক্ষেত্রে ভার্ব প্লুরাল হবে। আমরা এগুলোর বিস্তারিত এমসিকিউ সলভ করব যখন মাস্টার পড়ব। এরপর আসো প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস জিরান্ড হয়। তাহলে এই যে দেখো, অন একটা প্রিপোজিশন না, ইওর একটা পজিটিভ অ্যাডজেক্টিভ উপরে চার্টে পড়লাম না, আর গোয়িং হচ্ছে জিরান্ড মানে ভার্বের আইএনজি, মানে যখন নাউনের জায়গায়, দেখো আমরা একটা বিষয় পড়ছিলাম, ইওর পেন পড়ছি কি, যে ইওর একটা পজিটিভ তারপরে নাউন হয়। তো এই ইওর এর পরে যখন ভার্বের আইএনজি বসবে, মানে নাউনের জায়গায় যখন ভার্বের আইএনজি বসবে, তখন সেটাকে জিরান বলে। তো মূল কথা এত কিছু তোমাকে মাথায় রাখতে হবে না। জিরান মানে মনে রাখো, এই জায়গায় ভার্বের আইএনজি, প্রিপোজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে ভার্বের আইএনজি হয়, এটা মাথায় রাখবা। ঠিক আছে, রুলস গুলো তুমি পরের বার বুঝবা, আমি যখন পুরো পাঠ বই পড়া শেষ করব। এরপর আসে বিভার্ব ব্যতীত অন্য ভার্ব যদি থাকে, তারপর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। আচ্ছা দেখো তো, বিভার্ব মানে কি? এম ইজ, আর, এম, ইজ, আর। আচ্ছা তোমরা যারা আমার সাথে পড়াকালীন একটু ওই যে বন্ধু বান্ধবী বা বাবা মায়ের সাথে কথা বলতেছো, তোমরা কি মানে ভুলে গেছো যে তোমাদের মাইক অন আছে, আমি মানে এখানে পড়াচ্ছি? ডেফিনেটলি ভুলে যাও নাই। দেখো বলছে যে অ্যামিজার, সরি দেখো, অ্যামিজার, ওয়াজয়ার, বিবিন বিং, এগুলো বি ভার্ব, রাইট? এই নৌকি বি ভার্বের মধ্যে পড়ছে, এই 8টার মধ্যে পড়ছে ছেলেমেয়েরা? নৌকি বি ভার্ব। আচ্ছা আমাদের নিয়ম কি ছিল, এই যে বি ভার্ব প্লাস সাবজেক্ট, কিন্তু এখানে অন্য ভার্ব, বি ভার্ব ছাড়া অন্য ভার্ব হলে অবজেক্ট বসবে, তাহলে এখানে হিম কারেক্ট আছে। ঠিক আছে, বুঝো নাই? তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো, বলো তো দে লাভড, দে লাভ, এখানে বলো তো মি হবে নাকি, দেখো দে লাভ মি হবে নাকি আই হবে? বলো, দে লাভ মি হবে নাকি আই হবে? হ্যাঁ, মি হবে, কারণ এখানে আলাদা, সরি তোমার ভার্ব বি ভার্ব না, অন্য ভার্ব। আচ্ছা এরপর আসলে কয়টা আর এক্সাম্পল আছে, দ্রুত আমরা শেষ করে ফেলবো, বেশি এক্সাম্পল নাই। চলো, একটু ক্লাস লেন্দি হলেও একদিনে টপিকগুলো শেষ হলে তোমাদের জন্য পরে ক্লাস করতে সুবিধা হবে। লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে লেট প্লাস আজীবন প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে যে লেট মি, এখানে মি কেন হয়েছে? কারণ লেটের পরে এটা নিয়ম যে অবজেক্টিভ ফর্ম হয়। তারপর লেটের পরে হিম কেন হয়েছে? কারণ লেটের পর অবজেক্টিভ ফর্ম হয়। এখন এখানে মি কেন অবজেক্ট হয়েছে? এন্ড এর আগে যদি অবজেক্ট হয়, এন্ড এর পরে অবজেক্ট করতে হয়। তাহলে এই বিষয়টা বুঝছো? আচ্ছা, একাধিক পার্সন এটা পরে পড়াবো। এরপর দেখো এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, ওয়ান অফ, এগুলো প্রত্যেকটাকে কি ইনডিফিনিট প্রোনাউন উপরে পড়ে আসছি না?
এগুলোর পসেসিভ হবে হিজ। মনে রাখতে হবে যে এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ, এখানে অনেকেই ভুল করবে, এখানে এভরি ওয়ান্স থাকবে অপশনে, অনেকে বলছে এভরি ওয়ান্সে হবে না, এগুলোর পসেসিভ কি হবে হিজ। আর এই ওয়ান যখন থাকবে ওয়ানের পসেসিভ হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। এখন খেয়াল করো এটা মনে কিভাবে থাকবে, মনে থাকবে এইভাবে, ওয়ান বাদে যত বাকি যত ইনডিফিনিট প্রোনাউন আছে সেগুলো সবগুলো ইনডিফিনিট কি আমি একটু আগে পড়াইলাম না, অনির্দিষ্ট অর্থ দিবে না বাংলায়। তো দেখো তো এগুলো নো ওয়ান নোবডি তারা অনির্দিষ্ট অর্থ দিতেছে না, এবং অনির্দিষ্ট অর্থ দিবে, এবং যেটা মাথায় আমাদেরকে রাখতে হবে যে ওয়ান বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে পসেসিভ হবে হিজ হার, আর ওয়ানের বেলা পসেসিভ হবে ওয়ান্স। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, আচ্ছা এরপরে আসো পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা নাউনের পরিবর্তে পসেসিভ প্রোনাউন বসানো যায়, এটা আমরা উপরে পড়ে আসছি এক জায়গায়। মাই ডগ ইজ স্মার্টার দ্যান ইউর ডগ, আমরা এটা উপরে পড়ে আসছিলাম। দেখো তো আমার কুত্তার সাথে তোমার কুত্তার তুলনা করা হয়েছে, কে কোন কুত্তা বেশি স্মার্ট। এখন দেখো তো এখানেও পসেসিভ অ্যাডজেক্টিভ মাই প্লাস নাউন, এখানেও পসেসিভ অ্যাডজেক্টিভ মাই প্লাস ইউর প্লাস নাউন। তো একই পসেসিভ অ্যাডজেক্টিভ নাউন দুইটাই তো একই, নাই কি? তো দুইটা নাউন একই হইলে একই পসেসিভ দ্বারা দুইটাই পসেসিভ দ্বারা আছে, তো সেক্ষেত্রে এখানে আর ইওর প্লাস নাউন না দিয়ে ইওর এর পসেসিভ প্রোনাউন হচ্ছে ইওরস করে দিতে হয়। দেখো এইটা মাই ফাদার ইজ স্মার্টার দ্যান ইওর ফাদার, এখানে দেখো এখানে বাবা এখানেও বাবা, দুই বাবার সাথে তুলনা হয়েছে। কারণ এই যে মাই ফাদারের সাথে ইওর ফাদার যখন আছে, এখানে মাই ফাদারের সাথে ইওর ফাদারটা লিখতে হবে না, কারণ আগে যেটা আছে হিন্স, এই কারণে ইওর এর পসেসিভ করে দেওয়া হয়েছে, ইওরস হচ্ছে কারেক্ট উত্তর। এটাই হচ্ছে এই পড়াশোনা। বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো? কিরে তোমরা এখন আর কথাটা বলছো না কেন? আশিক বিল্লাহ, মেহেদি ইসলাম, ফারিয়া খন্দকার, আফরোজা ফাতিমা, তোমরা সিদ্দিকুর রহমান, কথাটা বলছো না কেন? তোমাদেরকে কিসের জন্য আমি এখানে রাখছি? ফেসবুকে তোমরা ক্লাস করতে পারতা নাকি? অ্যান্টিসিডেন্টের আলাপ আসো। রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বের সাধারণত তার পূর্বের নাউন প্রোনাউন অনুসারে বসে। আচ্ছা খেয়াল করো, এখানে খেয়াল করো দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল। এখানে খেয়াল করো এই 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 এক্সাম্পলটা 2 নাম্বারটা খেয়াল করো, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এই যে এই হু একটা রিলেটিভ প্রোনাউন, কেন? এই যে ইট ইজ আই এটা একটা বাক্য, আবার আই অ্যাম টু ব্লেম এটা একটা বাক্য, দুইটা বাক্যকে হু যুক্ত করছে। যুক্ত করাতে এখন প্রশ্ন থাকে গেছে এইখানে অ্যাম হবে কিনা, অ্যামটা কেন হলো? এই হু এর আগে সাবজেক্ট আছে আই, যখন মনে রাখবা রিলেটিভ প্রোনাউনের আগে যদি সাবজেক্ট যেটা থাকবে, রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব হবে। এখানে অ্যামটা আই এর অনুসারে হয়েছে। তাহলে মনে রাখবা যে যদি কোনো বাক্যে তোমরা রিলেটিভ প্রোনাউন পাও, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্টটা থাকবে, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগেই যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা হবে। কি রে মনে থাকবে? আচ্ছা যদি মনে থাকে এখন তুমি কও তো। দেখো আই লাভ ইউ, তারপরে আমি লিখতেছি হু ড্যাশ নাইস। এখন বলো এখানে কারেক্ট উত্তর কি হবে? এক নাম্বার হচ্ছে ইজ, বি নাম্বার হচ্ছে আর। কেন আর হইছে বলো তো? কারণ হুটা একটা, এখানে এইভাবে বলতে হবে, এইভাবে মনে রাখতে হবে যে হু একটা রিলেটিভ প্রোনাউন, বাকি রিলেটিভ প্রোনাউন থাকলে তার আগের সাবজেক্ট ধরতে হয়, আগের সাবজেক্ট হচ্ছে ইউ, আর ইউ এর সাথে ভার্ব আর বসে, এই কারণে আর হয়েছে। মনে থাকবে, এটা খাতায় এইভাবে নোট করবা। আমরা অফলাইন ক্লাসে আমার স্যার আমাকে এভাবে নোট করাতো, প্রত্যেককে নোট করাতো। স্যার এখনো 1-1.5 মতো স্টুডেন্ট পড়ায় রংপুরে, তো বয়স হয়ে গেছে মোটামুটি 42-43 বছর তার, আমাদের সিনিয়র। বাট দেখো স্যার নোট করাতো, এই নোটটাই কাজে লাগতো আসলে। ঠিক আছে, আচ্ছা এটা ক্লিয়ার তাইলে ভাইয়া? আচ্ছা এরপরে শুন দ্য রেজিস্টার্ড পার্সেল। আচ্ছা এইখানে খেয়াল করো, বলো তো এখানে, আচ্ছা এখানে একখান আলাপ করি নাই, ব্যক্তি যদি হয়, ইউটা কি ব্যক্তি ছিল না একটু আগে যখন সলভ করলাম? এই কারণে ওখানে হু বসছে। আর যদি বস্তু থাকতো তাহলে বসতো হুইজ বা দ্যাট, হুইজ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট, মানে অধিক ক্ষেত্রে হুইজ বসাবা।
দ্যাট কম ক্ষেত্রে। আচ্ছা তাহলে রেজিস্টার্ড পার্সেল, পার্সেল মানে তো বুঝো কুরিয়ার সার্ভিসে একটা করে, ধরো তুমি একটা প্রেমিকার কাছে একটা চিঠি পাঠাইছো, ওইটাও একটা প্রেমিকার কাছে পার্সেল। বা তুমি এক বস্তা চাল পাঠাইছো প্রেমিকার কাছে, তো চাল পাঠালে তো মনে করো একবারে প্রেম আর প্রেম থাকবে না, তো যেটাই পাঠাও না কেন ওটা একটা পার্সেল। ওই যে পার্সেল, এই পার্সেলটা ব্যক্তি না বস্তু? তাহলে এখানে বসবে হুইজ বা দ্যাট। ঠিক আছে, ওকে। এরপরে আসো, গ্যাপের পূর্বে কোনো পার্সন না থাকলে হু এভার বসে। ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যু উইথ, এই দেখো গ্যাপটা আছে বাট কোনো পার্সন নাই, আছে এতক্ষণ আমরা এই যে নাই, তাহলে এখানে হু এভার বসবে। আর যদি পার্সন যদি থাকে, এখানে আলাপটা আসো, পরের আলাপটা খুব জটিল এবং খুব গুরুত্বপূর্ণ। আই রিড দ্য বুক, হু হবে নাকি হুম হবে, এই যুদ্ধ হবে। এখানে আবার ভিন্ন আলাপ, ইউ লেন্ট মি। যে মনে রাখবা আগের নিয়মটায় কি ছিল, আই নো দ্য বয় হু ইজ গুড। ধরো আমি একটা উদাহরণ লিখলাম যে আই নো দ্য বয় হু ইজ গুড, এই তো লিখি আই নো দ্য বয় হু ইজ গুড। এখানে খেয়াল করো আই নো দ্য বয় হু ইজ গুড, এই যে দা বয়, খেয়াল করো এই যে দা বয় আছে, খেয়াল করো এই যে দা বয়, আই নো দা বয়, এই যে দা বয় আছে, খেয়াল করো জাস্ট দা বয়, এই যে দা বয়ের পরে দেখো দা বয়, বয়ের পরে যে হু বসাইছো, হু এর পরে সরাসরি ভার্ব না, বাট এইখানে দা বুকের পরে তুমি হু বা যাই বসাও তারপরে কি ভার্ব আছে না সাবজেক্ট আছে? তাহলে এইরকম যদি পাও যে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে, রিলেটিভ প্রোনাউনের আগে তোমার নাউন বা প্রোনাউনও আছে এবং পরেও নাউন বা প্রোনাউন আছে। রিলেটিভ প্রোনাউন লেখাটা এইভাবে হবে যে যদি কোনো বাক্য রিলেটিভ প্রোনাউন কোনো বাক্যে পাও, তার আগে নাউন বা প্রোনাউন আছে পরেও নাউন বা প্রোনাউন আছে, তাহলে আগে নাউন বা প্রোনাউন আছে এবং পরেও নাউন বা প্রোনাউন আছে, তাহলে কি হবে, আগে নাউন বা প্রোনাউন আছে এবং পরেও নাউন বা প্রোনাউন আছে, তাহলে বাক্যে বাক্যে তোমার হু বসবে না, না বসিয়ে সরাসরি হুম, হু বা হুইজ না বসিয়ে হুম বসাতে হবে। ঠিক আছে, কারণ এটা অর্থ, আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছিলাম, যে যে যেই বইটা বা যাকে আমি বা যেটিকে আমি আসলে যেটি তুমি আমাকে ধার দিয়েছিলে। ঠিক আছে, আচ্ছা দিস ইজ দ্য পারসন, এখানে এখানে কি বসবে পারসন, এখানে কি সাবজেক্ট আছে? হ্যাঁ, কারণ এখানে ব্যক্তি, হু বসবে, যদি সাবজেক্ট থাকতো তাহলে হুম বসতো। আচ্ছা এটা বুঝছো? যদি না বুঝো এখানে খেয়াল করো। আচ্ছা এরপরে আসো, যদি কারো সত্ত্বাধিকারী বোঝায়, এখানে কার বইগুলো, সালমা কুড নট টেল ড্যাশ বুকস আর লেফট অন দ্য টেবল, মানে কার বইগুলো টেবিলের উপর পড়ে আছে, এখন কার বই, কার বই, যখন এই যে কার শর্ত আছে না, কার, এই যে কার বই, কার বই, যখন একটা সত্ত্বাধিকারী থাকে না যে এটা কার, এই কার বোঝালে কার বইগুলো, কারোর সাথে সম্পর্ক বোঝালে হুজ বসে, হুজ। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে আসছিল, গুরুত্বপূর্ণ। এখন প্র্যাকটিস করি আমরা, বলো এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ নাউন, যে নাউনের প্লেস নাই তাকে কি বলে? তাহলে এখানে উত্তর কি হবে? তারপরে 2 নম্বরে বলো, দুই নম্বর প্রশ্নের উত্তর বলো, কোনটা এখানে কোনটা প্রোনাউন বলতে চাইছে, কোনটা প্রোনাউন? হ্যাঁ এখানে ডি নাম্বার প্রোনাউন, তাছাড়া তো সবগুলো নাউন। আচ্ছা 3 নম্বরে উত্তর করো, ওয়ানটা কোন প্রোনাউন? ওয়ান মানে কি, বাংলা মানে করো, অর্থ করো। ওয়ান মানে এক বা যে কেউ, হ্যাঁ। আচ্ছা তাহলে ওয়ান মানে যদি এক বা যে কেউ হয়, তাহলে এটা কি নির্দিষ্ট, যে কেউ কি নির্দিষ্ট, কাউকে বোঝাচ্ছে? এটা কি ওয়ান দ্বারা কি ডিস্ট্রিবিউট করা বোঝায়? ওয়ান দ্বারা কি নির্দেশ করে বিশেষ কাউকে? যদি না করে ওয়ান কি রিলেটিভ? ওয়ান অনির্দিষ্ট, তাহলে এটা বি নাম্বার ইনডিফিনিট প্রোনাউন হবে। তারপরে দেখো
4 নম্বরে এখানে উত্তর করো, এখানে দুইটা উত্তরও হতে পারে, একটাও হতে পারে, দুইটাও হতে পারে। তুমি উত্তর করো 4 নম্বর। এও হতে পারে, বিও হতে পারে। আচ্ছা, এও হতে পারে, বিও হতে পারে। তোমাদেরকে কনফিউজ করার জন্য ডাবল দুইটা গোল্লা দিলাম। এখানে শুধুমাত্র এই যে বি নাম্বার রিলেটিভ প্রোনাউন কারেক্ট উত্তর। আর কোন সকল ডাব্লিউএস গুলো হয় রিলেটিভ হবে, না হলে ইনডিফিনিট হবে, সরি তোমার ইন্ট্রোগেটিভ হবে। তুমি ডেমনস্ট্রেটিভ কি পড়াইছি নাকি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস দ্যাট দেস দোস, বিশেষভাবে যেটা নির্দেশ করা হয়। মনে করা যে ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক, আর নির্দেশ মানে ওই যে ল্যাব করছো না কলেজে, ল্যাবে কি একজন নির্দেশক বা প্রদর্শক থাকে না, ও নির্দেশ করে না এইটা করো ওইটা করো। এটাই তো তোমাদেরকে গোল্লা খাওয়ানোর জন্য আমি এটা বলছি, তোমরা তো এটা আমার বিশ্বাস করছো। এটা বলো 5 নাম্বার উত্তর করো। হু হবে, কেন হইলো? পিপলের কারণে। 6 নাম্বার উত্তর করো তো। হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কারণ ভায়োলিনও একটা বস্তুবাচক। 7 7 কিরে 7 কি হবে জানি না। ওর বোকা, আগে এখানে যে হু বসাও, হু এর পরে কি সাবজেক্ট থাকার কথা? হু এর পরে সাবজেক্ট কেন থাকবে? সাবজেক্ট থাকলে হুম হবে। হু আর হুইজ যেখানে বসবে সেখানে তো সাবজেক্ট থাকার কথা ছিল না, এই আজকে যেটা পড়াইছি। 8 নাম্বার আসো। 8 কি হবে? এই ছেলেমেয়েরা 8 কি হবে বলো? হু হবে, দা পারসন। হ্যাঁ, হু লস্ট। 9 বলো, 9 এখানে। আচ্ছা, এখানে এখানে হু হুইস হুম এগুলো অপশন আছে, ধরো হু হুইস হুম, বলো এই তিনটার মধ্যে কি হবে? বলো। হু হবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে 10 লাস্ট লাস্ট এমসিকিউ। আগামী ক্লাসে ভার পড়বো আমরা খুব জমিয়ে, ঠিক আছে? একবারে সেই জমিয়ে ভার পড়া হবে, তো মাথায় রেখো। লাস্টে এখানে কি হবে? রিফ্লেক্সিভ কোনটা? কিন্তু তোমরা কি একটা বিষয় উপলব্ধি করতে পারতেছো যে ওই যে রুলস পড়ার সময় পড়া আর পরে এমসিকিউ সলভ করা এক না, তাই না? সেলফ। ওকে, আচ্ছা, যারা ফেসবুকে ক্লাসটা দেখলা, আমাদের পেইড বেসের ক্লাস এটা, স্টুডেন্টদের সাথে কথা বলতেছি দেখে বারবার সময় নিচ্ছি। তো আমাদের গ্রুপগুলো এখনো মানে ঠিকঠাক হয় নাই দেখে ক্লাসগুলো আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমাদের এটা বেসিক টু মাস্টার কোর্সের ক্লাস। তো এখানে আমরা প্রথম বেসিক পড়াচ্ছি, তারপরে পড়াবো মাস্টার। তো যারা আজকে ক্লাসটা দেখলা, শেষ পর্যন্ত দেখেছো, তাদেরকে, তারা যদি চাও যে মাস্টার প্রতিটা লাইন প্রতিটা এমসিকিউ ব্যাখ্যা দেব, তার আগে বেসিক পড়াচ্ছি। প্রতিটা ক্লাস লাইভ, এবং ক্লাস মিস গেলে তোমরা রেকর্ড পাবা, এবং লাইভ ক্লাসে যে ওরা আমাকে যেমন কথা বলে প্রশ্ন করতেছে পাবা, কিছু প্র্যাকটিস শিট দিব, আর উদাহরণ সহ অনুশীলন আমি ক্লাসে করাবো। একটা ব্যাচে ভর্তি হলে পূর্বের ব্যাচের ক্লাসও পাবা। ধরো 6 নাম্বার ব্যাচের ক্লাস পাবা, এখন 7 নাম্বার ব্যাচের ক্লাস চলতেছে, 8 নাম্বার ব্যাচেও চাইলে তুমি লাইভ ক্লাস করতে পারবা। এবং আমরা একটাই গ্রুপ রাখবো যেখানে যত স্টুডেন্ট আমাদের ওখানে থাকবে, চাইলে সে 2 বছর পরেও আমার ক্লাসগুলো করতে পারবে, একই একই কোর্সের। শনি সোম বুধ ক্লাস টাইম রাত 10টায় ক্লাস এখানে দেয়া আছে, বাট এখন 9টায় হয়, আজকে জাস্ট 10টায় হয়েছে। 3 মাসে কোর্স সম্পূর্ণ হবে, কোর্স ফি মাত্র 510 টাকা।
জব সিকার্স, অ্যাডমিশন সবাই ভর্তি হতে পারবে, বাট অ্যাডমিশনে এই 510 টাকা কোর্সের রিটেন পড়ানো হবে না। আর যারা রিটেন সহ পড়তে চাবা তারা অ্যাডমিশনের 650 টাকা কোর্সে ভর্তি হবা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি অ্যাডমিশনও পড়াবো, জব সিকার্সকেও পড়াবো, কিন্তু রিটেনের ব্যাপারগুলো একটু আলাদা হবে অ্যাডমিশন কোর্সের। ঠিক আছে, সো যাই হোক, আর অ্যাডমিশন কোর্স টাইমলি শেষ হবে, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট আজকের মতো। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন তোমাদের গ্রুপ আমি আজকের মধ্যে দিব, তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে বলো তো ভাই। প্রশ্ন জিজ্ঞাসা? হ্যাঁ জি, হ্যাঁ, তুমি কে? তোমার নাম কি জানি? তুমি এই ক্লাসটা প্রত্যেকটা নোট করবা, তুমি আমাকে একটা নোট করে বানাই দিবা পিডিএফ এর মতো। ঠিক আছে, আরো বিস্তারিত নোট করবা, সেটা আবার আমি ক্লাস স্লাইড বানাবো। ওকে, তারপরে যদি তুমি না বোঝো তখন আমি তোমাকে নোট দিব, মানে এই পিডিএফ দিব। তোমার কাছে মাস্টার বই আছে না, বা অন্যান্য বই আছে না? তারপরে পারো না কেন?